আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা চলে আসছি আজকে আমাদের 6 নাম্বার লেকচার হচ্ছে অত্যন্ত 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 ইম্পর্টেন্ট লেকচার। তোমরা জানো আজকে আমাদের রাইট ফর্ম ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস। ঠিক আছে, তোমরা যারা যারা যুক্ত আছো একটু বলো তো ভাইকে শোনা যাচ্ছে কি না, সবাই একটু বলে দাও ভাইকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আমি যতদূর বুঝতে পারছি আমাদেরকে হচ্ছে শোনা যাচ্ছে, সবকিছু ক্লিয়ারই দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা জাস্ট একটু বলবা, তাহলে আমরা শুরু করে দিব। আজকে অনেক লম্বা ক্লাস, একটু ধৈর্য নিয়ে আমরা একদম মাগরিব পর্যন্ত ইনশাল্লাহ পড়বো। একটু ধৈর্য নিয়ে তোমাদের দেখা লাগবে। আচ্ছা, ওকে ওকে, ওয়ালাইকুম সালাম ভাই, ওয়ালাইকুম সালাম। সবাই একটু বলো তো কেমন আছো তোমরা, কি অবস্থা, পড়াশোনা সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা। একটু কথা বলি, 1 মিনিট আমরা কথা বলি, একটু জানাও তো ভাইকে, এরপরে আমরা শুরু করে দিব। সকলের কি অবস্থা, কেমন আছো একটু জানাবা। আর হচ্ছে অবশ্যই নোট খাতাটা রাখবা। আজকে হচ্ছে আমাদের প্রচুর লেখা লাগবে, তোমাদেরও লেখা লাগবে, আমারও লেখা লাগবে। চিন্তা করি আমার কষ্ট লাগতেছে লিটারেলি। বাংলাদেশের কয়জন শিক্ষক এই সাহস পায় আমি জানি না, যে এক ক্লাসে রাইট ফর্ম ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানোর। যেহেতু দুইটা টপিক কাছাকাছি এবং কানেক্টেড, এই কারণেই রায়হান ভাই চেষ্টা করছে দুটাকে একসাথে রাখার জন্য। আমি জানি না কতদূর পড়াইতে পারবো, আদৌ শেষ করা পসিবল কিনা। তোমরা অলরেডি জানো, তোমরা যেহেতু ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে আসছো, 23 ব্যাচ 24 ব্যাচ, তোমরা জানো অ্যাকচুয়ালি যে আসলে রাইট ফর্ম অফ ভার্বসের যে বিশাল অবস্থা। অলসো সাথে বোনাস হবে কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপরেও আমরা ইনশাল্লাহ পড়বো। তোমরা জাস্ট হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। অতিরিক্ত কোনো কিছু পড়াবো না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তোমাদেরকে দিব। সঙ্গে সঙ্গে নোট করবা। যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছো তোমরা তো আছোই, আর বাকি যারা আছো তোমরা একটু ইচ্ছে করলেই ভিডিওটা শেয়ার করে দিতে পারো। অন্য আমাদের অনেক স্টুডেন্টস আছে, তোমাদের অনেক বন্ধুবান্ধব জুনিয়র আছে, হ্যাঁ, তারা দেখতে পারবে আর কি। ওকে ভাই, তাহলে আমরা শুরু করে দিব। ওকে, তাহলে হচ্ছে আজকে আমরা শুরু করে দিব। দেখা যাক কি অবস্থা, আমাদের কত দূর যাওয়া যায়। ভাইয়ের জন্য দোয়া করো, হ্যাঁ, যেন পুরোটা শেষ করতে পারি। দেখো, তোমরা জীবনে বহুবার, বহুক্ষণ, বহু শিক্ষকের কাছে বহুভাবে রাইট ফর্মস অফ ভার্ব পড়েছো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াশোনা করে আসছো। যেহেতু তোমরা এইচএসসি দিয়ে আসছো, সো ইন্টারমিডিয়েটে তোমরা একটা হিউজ অংশ পড়ে আসছো। এই দিক থেকে আমার কষ্টটা একটু কম হওয়ার কথা, কিন্তু আমি তোমাদেরকে পুরোটাই দিব। সো কষ্ট কম হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। আচ্ছা, পড়াশোনা হবে, হ্যাঁ পড়াশোনা হবে। যদি না হয়ে থাকে, যেটা চলে গেছে, আজকে থেকে শুরু করো। রায়হান ভাই ক্লাস করবা, দেন নোট করবা, পড়াশোনা আজকে থেকে আবার আগের জায়গাতে তুমি নিয়ে আসো, তাহলেই হবে। দেখো, আজকের ক্লাস করার পরে তোমরা অনেকে আমাকে মনে রাখবা, অনেকে হয়তো গালিগালাজ করতে পারো, তবে আমার মনে হয় গালিগালাজ করার সংখ্যাটা খুবই কম থাকবে। কারণ এর আগে তুমি এইভাবে এতগুলা কথা একসাথে তুমি রাইট ফর্ম অফ ভার্বস পড়ো নাই, এটা আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি পড়বো, আমরা পড়বো হচ্ছে রাইট ফর্মস, টাইটেল দিয়ে দাও তো, রাইট ফর্মস অফ ভার্ব। এইটা হচ্ছে আমাদের আজকের আলোচনা। সেকেন্ডে আমরা পড়বো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দুইটাই বিশাল আলোচনা। তাহলে আমরা রাইট ফর্ম ভার্বস দিয়ে শুরু করি। জাস্ট হুবহু ভাই যেমনি লিখছে এমনি লিখবা, দেখো কতটুকু ভাল লাগে এবং রেসপন্স করবা। চলো তাহলে আমরা শুরু করলাম রাইট ফর্ম অফ ভার্বস। এটা আরেকটা নাম হচ্ছে কারেক্ট ফর্মস অফ ভার্ব। যেই লাও সেই কদু, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বলতে পারি কারেক্ট ফর্মস অফ ভার্ব। এটা বাংলা কি দাঁড়ায় রে পোলাপান? বাংলা দাঁড়ায় যে কারেক্ট ফর্মস অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের ফর্ম। ভার্বের কি রে? ভার্বের ফর্মসগুলা, ওই যে ফর্মস,
ভার্বের ফর্মস। এখন এখান থেকে প্রথম কথাটাই তোমাকে শেখা লাগবে। এখান থেকে আমরা 4টা জিনিস শিখবো। 1 নম্বরে শিখবো হচ্ছে আমরা যে ভার্বের ফর্মসগুলা কি কি। ভার্বের ফর্ম দেখো, এটা কিন্তু প্লুরাল লিখছি, নট সিঙ্গুলার, ইটস আ প্লুরাল ফর্ম, তার মানে একটা না, অধিক আছে, তোমরা জানো। 2 নম্বর আমরা এখান থেকে শিখবো হচ্ছে টেন্স। আচ্ছা, কিছু বেসিক নিয়ম কানুন আছে, আমরা ওইটাও শিখবো। এরপর আমরা শিখবো হচ্ছে টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, বাকিটা দরকার নেই, ধর আমরা এই 3টা জিনিস এখান থেকে মূলত শিখলাম। এখন ভার্বের ফর্মস কয়টা? আমি যদি তোমাকে বলি যে ভার্বের ফর্মস কয়টা, তোমরা একটু বলো তো দেখি ভার্বের ফর্মস কয়টা, তোমরা একটু বলো দেখি। অলরেডি আমার অনেক শিক্ষার্থীরাই জানো, তারপরেও তোমরা একটু বলো যে একটা ভার্বের কয়টা ফর্মস আছে। কারণ এই জিনিসগুলো আমাকে প্রথমেই বুঝতে হবে। আমি যদি ভার্বের ফর্মস না বুঝতে পারি, আমি কারেক্ট ফর্মস আনবো কোথা থেকে? আসবে না তো, পরিমণির কাছে গেলে তো সে তোমাকে এই জিনিস দিবে না, সকিনা ওই জিনিস তোমার দিবে না, এই জিনিস তোমাকে রায়হান ভাই দিবে। সো বিষয় হচ্ছে তোমরা একটু বলো ভার্বের 3টা ফর্ম, সবাই বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একজন বলছে 3টা ফর্ম, আমরা অনেকগুলো অপশন আসবে আশা করি, তোমরা বলতে থাকো দেখি কি অবস্থা তোমাদের, দেখি জাস্ট তোমাদের একটু বাজাই নাকি, প্রথমে একটু বাজায় নেই, তারপর তোমাদেরকে বাজাবো, কোনো সমস্যা নাই, নিজেও বাজবো তারপর। একটু বলবা দেখি। হ্যাঁ, এই পোলাপান তোরা যারা আছিস বল না, যে 3টা 4টা 5টা 6টা, মানে সিরিয়ালি বলতে থাক, কারো না কারো তো হবে, কোনো তো সমস্যা নাই। বল দেখি ফর্ম কয়টা? 3টা 3টা 3টা। হ্যাঁ, যাও মুড়ি খাও, বসে বসে মুড়ি খাও। হ্যাঁ, আর একজন সালাম দে, ওয়ালাইকুম সালাম ভাই। 5টা আর 7টা, হ্যাঁ ঠিক আছে, সবাই মুড়ি খাওয়া শুরু করো, যাও। মুড়ি বইলো, আমিও পাঠাবো না কিছু, শিহাব ভাই কিছু পাঠাবো না। 3টা, ওকে মাশাল্লাহ, বুঝে গেছি। ভার্বের ফর্ম যারা 3টা বলতেছেন, আপনাদের জয় বাংলা। আমি আবারও বলতেছি, তোমরা যারা আমার পেইড ব্যাচের আছো তো আছোই, যারা হচ্ছে বাইরের তোমরা আছো, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু আমার ক্লাসটা গ্রুপে পাওয়া যাবে। আর তোমরা যারা বাইরের এখনও আছো, তোমাদের যারা ইংরেজিটা শিখতে চাও এবং রাইট ফর্ম ভার্ব যাদের কেরা বেড়া, যাদের কষ্ট হয়, যাদের বুঝতে সমস্যা হয়, তাদেরকে আমি মোটামুটি একটা জায়গাতে নিয়ে আসবো আজকে। তোমরা একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দাও, সবাই দেখুক, ঠিক আছে? তোমার আশপাশের মানুষগুলো দেখুক, শিখুক, এতে আমাদেরও লাভ হবে, ঠিক আছে? আমাদের জন্য মানুষ একটু দোয়া করলো, ওকে ওকে ঠিক আছে। তাইলে দেখো কি বিষয়টা কি, যারা 3টা বলছো, ম্যাক্সিমাম আমরা 3টা বলছি, 10টা আমরা পড়ি, 5টা বা 7টা, এই তো অনেক। এই যে একজন বলে ফেলছে, ওই বেচারি মনে হয় আমার ক্লাস টাস করছে, যাই হোক। তার মানে মূলত ভার্বের ফর্ম তুমি যদি ধরো, আমরা সাধারণত 3টা পড়ি, যে V1 V2 V3, এই 3টা প্রেজেন্ট, কি বলা হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু অ্যাকচুয়ালি ভার্বের ফর্ম হচ্ছে 10টা, ঠিক আছে? পিকিডি সরকার, পিসি দাস, ওরা 9টা এবং 10টা ভার্বের ফর্মের কথা বলছে, 9টার কথা বলছে, আমি অনেক সময় 10টার কথা বলি, ওইটা পরীক্ষায় আসবে না, তোমার দরকার নাই। আমরা অ্যাকচুয়ালি তোমাকে 7টা ফর্ম, তাহলে ভার্বের ফর্ম কটা পেলাম? 10টা। আমাদের 7টা ফর্ম পড়াই লাগবে, ঠিক আছে? 7টা পড়াই লাগবে, এবং তোমাদেরকে আমি 5টা আজকে দেখাবো, মোটামুটি সবগুলো একটু লেখার চেষ্টা করবো। তাহলে ভার্বের ফর্ম কটা রে? ভার্বের ফর্ম হচ্ছে মোটামুটি 9টা বা 10টা, 3টা ফর্ম না, ভার্বের অনেকগুলো রূপ আছে, রূপগুলো আমরা আজকে দেখবো। তাহলে আমরা ফর্মগুলো একটু লিখে ফেলি, সবাই একটু লিখে ফেলো তো, ফর্মস অফ ভার্ব। কি লিখবা? ফর্মস অফ ভার্ব। যে 5টা আমাদের পরীক্ষা আসবে, এই 5টা আমরা বেশি করে শিখবো, আর বাকিগুলো তোমাদের জাস্ট একটু ধারণা দিব। তোমরা অনেকে টিচার হবা, বড় হয়ে ইংরেজি পড়াবা, তখন তোমাদের তো জিনিসগুলো লাগবে, কারণ স্টুডেন্ট প্রশ্ন করলে অ্যান্সার দিবা কেমনে? তোমাকে রেফারেন্স দিয়ে বলতে হবে যে রায়হান ভাই বলছিল 10টা ফর্ম আছে, ওকে? তাহলে 1 নম্বরের ফর্মের নাম কি আমরা জানি? প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আমরা আরো আগে থেকে লিখি। 1 নম্বর হচ্ছে বেস ফর্ম। হ্যাঁ, 1 নম্বরে কি রে? বেস ফর্ম। শুধু লিখবা, আছে কোনো কথা নাই, অনেক আলোচনা। বেস ফর্ম কি লিখি? বি লিখি। তারপরে তোমরা লিখো 2 নম্বরে কি লিখো? প্রেজেন্ট ফর্ম। এটি তাড়াতাড়ি লিখে ফেল, প্রথম পেজে এগুলো থাকবে। প্রেজেন্ট ফর্ম আমরা লিখি কি? V1। তারপরে হচ্ছে পাস্ট ফর্ম, আমরা লিখি কি? V2। তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা লিখি কি? V3। তারপর হচ্ছে জেরান ফর্ম, এটাকে রায়হান ভাই বলে V4। মনে আছে আমরা যখন হচ্ছে পজিটিভ ভার্ব পড়ছিলাম, সম্ভবত লেকচার 4-এ, তখন কিন্তু বলছিলাম যে V4 এর কিছু অস্তিত্ব আছে, ওইখানেই ভার্বের ফর্ম তাদেরকে আমি শিখাইছিলাম, আজকে অনেকে ভুলে গেছিস, ওকে? জেরান, তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, ইনফিনিটিভ আগে লিখি, ইনফিনিটিভ, এটাকে আমরা বলি V5। এরপর হচ্ছে পার্টিসিপল আছে 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল,
পাস্ট পার্টিসিপল লিখছি, পারফেক্ট পার্টিসিপল আছে একটা, পারফেক্ট পার্টিসিপল, আর একটা বেয়ার ইনফিনিটিভ, আরও আছে, দরকার নাই। বেয়ার ইনফিনিটিভ নিয়ে সামনে কোনো দিন আলোচনা করবো, কারণ এটা তোমাদের অচেনা বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলা ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, তোমাদের অনেক কিটে পড়াইছিলাম, সিস্টেম করে পড়াইছিলাম যে হ্যাপি 1 হেড 3 GP5 GT3 পজিটিভ শেষ, এই আলোচনার মধ্যে তোমাদের এটা পড়াইছিলাম। তাহলে এখানে তো অলরেডি আমি কটা লিখছি, 1 2 3 4 5 6 7 8 9টা অলরেডি ভাই লিখে ফেলছে। সো এই জিনিসগুলো আমাদের বেয়ার ইনফিনিটিভ আমাদের একটু অচেনা। বেয়ার ইনফিনিটিভ নিয়ে আমরা নন ফাইনাইটের ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো, আজকে আর কথা বলবো না, কারণ অলরেডি অনেক সময় খাই ফেলছি না, আলহামদুলিল্লাহ অলরেডি অনেক সময় সর্বনাশ হয়ে গেছে, খাই ফেলছি তোমাদের। যাই হোক, অনেক কিছু শেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে মূল জিনিস। তাহলে আমাদের বেস ফর্মটা দরকার, V1 দরকার, V2 দরকার, V3 দরকার, V4 দরকার, V5 দরকার। প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল দরকার নেই। এখন প্রত্যেকটার এখন পৃথিবীতে যতগুলো ভার্ব আছে প্রত্যেকটা ভার্বের এই ফর্মগুলো আছে। এখন ধরো আমি একটা ভার্বের নাম বললাম রাইট, কিরে বললাম রাইট। এখন ধরো রাইট ভার্বের আমরা 10টা ফর্ম লিখবো, তাহলে রাইটের বেস ফর্ম কি তোমরা সকলেই জানো, রাইট, এভাবে লিখবা। রাইটের প্রেজেন্ট ফর্ম কি, এটাও রাইট অথবা রাইটস, দুইটাই হইতে পারে, রাইট অথবা রাইটস। প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম নিয়ে তোমাদের মধ্যে একটু কিলাকিলি আছে, ওই কিলাকিলির সমাধান রায়হান ভাই ইনশাল্লাহ করবে। কি বলে এটাকে, ওই যে তোমাদের সম্ভবত করে ফেলছি আমি, যে প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের মধ্যে একটা কিলাকিলি আছে, আমাদের শিক্ষক প্যানেলের মধ্যে একটা কিলাকিলি আছে, সেটা আমরা সাবজেক্টিভ ভার্বের মধ্যে পড়বো, তোমাদেরকে হয়তো পড়ায়ও ফেলছি। V2টা কী হবে, রাইটের V2 রোট, আর V3 হচ্ছে রিটেন, রাইট রুট রিটেন। জেরান ফর্ম কি, জেরান মানে আইএনজি ফর্ম, তাহলে হবে কি রাইটিং। ইনফিনিটিভ মানে কি, টু প্লাস বেস ফর্ম, তাহলে টু রাইট। এন্ড ফাইনালি প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি, এটাও রাইটিং। কেমনে বুঝবা, একটা অ্যাডজেক্টিভের কাজ করবে, একটা নাউনের কাজ করবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3, তার মানে হ্যাভিং রিটেন, আমরা বলি না হ্যাভিং বিন, হ্যাভিং ডান, এগুলো সব হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফর্ম। আর বেয়ার ইনফিনিটিভ হচ্ছে শূন্য ইনফিনিটিভ, মানে রাইট, WRITE রাইট। এটা নিয়ে আমরা কোনো একদিন আলোচনা করব। এই হচ্ছে মোটামুটি বিষয়। তার মানে দেখো, এখানেই কিন্তু তোমরা অলরেডি অনেক কিছু শিখছো। একটু বলে দাও নতুন কিছু শিখছো কিনা, যারা আমার নতুন শিক্ষার্থী আছো, যারা পুরনো তারা তো পারোই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্বের ফর্মগুলো শেখা। তুমি যদি ভার্বের ফর্ম না শিখতে পারো, তুমি কারেক্ট ফর্মস অফ ভার্ব বসাবা কেমনে, তুমি তো ভার্বের ফর্মেই চিনো না। সো রায়হান ভাই তোমাকে ফর্মগুলো চিনিয়ে দিছে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারলাম। আমাদের প্রথম আলোচনা এখানে মোটামুটি শেষ। এই জিনিস লিখছো কিনা, সবকিছু ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা, একটু বলো। হ্যাঁ 10টা লিখছি ভাই, কোনো সমস্যা নাই। বল না, কি অবস্থা? এই জিনিস ক্লিয়ার কিনা বলো তো, এই জিনিস ক্লিয়ার কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু বলো। দেন হচ্ছে আমরা আমাদের আসল জায়গা মতো যাবো। এখন আমরা টেন্স শিখবো, এখান থেকে আমরা টেন্স শিখালাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা। হ্যাঁ, এখন শুধু ভাই লিখবো তোমাদের পুরনো জিনিস, আমি শুধু লিখবো, তোমরা আমার সাথে সাথে লিখবা, কোনো কথা নাই। যখন জিগাবো তখন কথা, এছাড়া কোনো কথা নাই। দেখো টেন্স, এটার ভিতরে টেন্সও আছে, ঠিক আছে। সো টেন্স তো তোমরা জানো, টেন্স কি, টেন্স হচ্ছে ভার্ব, যা টেন্স তাই ভার্ব। টেন্সের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে টেন্স, মানে হচ্ছে সময়। একটা টেন্সের মধ্যে দুটো জিনিস আছে, কয়টা জিনিস টেন্সের ভিতরে, দুইটা, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে ভার্ব। এই ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কেই, ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কেই বলা হয় টেন্স। এই জিনিস তোমাদের পরীক্ষায় আসবে না, তাহলে টেন্স ইজ ইকুয়াল টু টাইম এবং ভার্ব, এই জিনিসটা তোমার জানলেই হবে। এখন টেন্সগুলো কি কি মনে রাখবে, আমাদের টেন্স আছে 12টা। কয়টা টেন্স? 12টা। অবশ্যই প্রশ্ন পাবা, যারা মেরিনের স্টুডেন্ট আছো
তোমরা এখান থেকে আজকের ক্লাস থেকে 5টা প্রশ্ন পাবো, 5টা, আর অন্যান্য স্টুডেন্টরা 2টা 3টা বেশিও পাইতে পারো। যেমন হাজিদান এসে বেশি পাইতে পারো যদি পরীক্ষা দাও, বিইউপিতে বেশিও পাইতে পারো যদি পরীক্ষা দাও, ঠিক আছে? সো বিষয় আছে, কিন্তু আজকের ক্লাস কোনোভাবেই তুমি স্কিপ করতে পারবা না। এবং আজকের ক্লাস তোমরা বেশি বুঝতে পারো যারা রায়হান ভাইয়ের আগের 5টা লেকচার দেখছো, তোমাদের অনেক কথাই আজকে ইজি হয়ে যাবে। তাহলে এই যে জিনিস দেখো, তাহলে টেন্স আছে আমাদের টোটাল কটারে? 12টা। এখন আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পড়বো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো পড়বো না, আমরা পড়বো হচ্ছে টেকনিক্যালি। তাহলে T1 থেকে T12 এই হচ্ছে আমাদের টোটাল 12টা টেন্স আছে, 12টা। T1 মানে কি রে? T1 মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, T2 মানে 2 নাম্বার টেন্স, মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, T3 মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরকম, ঠিক আছে? এরকমভাবে আজকে আমরা পড়বো। আমরা হচ্ছে ওই এত বড় টেন্সের নাম নিব না, আমরা টেকনিক্যালি পড়বো। তোমাকে এখন আমি তোকে বললাম আয় বলো তো T7 কি? এখন T7 দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। কারণ পরীক্ষা আমার এত বড় করে লেখার সময় আছে, এখন এডমিশনের সময় আমি তোমাকে T7 লিখে দিব। হ্যাঁ, আমি তোমাকে বললাম বলো তো T9 কি? তোমাকে T9 দেখেই বলতে হবে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। দেখো আমি এত তাড়াতাড়ি বলতেছি না, তোমাকেও এটা শিখে ফেলতে হবে। তাইলে এখন বাসা থেকে একটু প্র্যাকটিস করবো যে ভাই T1 কি? প্রেজেন্ট ইনডেফিনিট, T2 কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, T3 প্রেজেন্ট পারফেক্ট, T5 পাস্ট ইনডেফিনিট, T7 পাস্ট পারফেক্ট, T9 ফিউচার ইনডেফিনিট। ওকে, যাই হোক, তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 5টা টেন্স। T1, কোন কোন ক্ষেত্রে T2, T3, T5, T7, T9, এই যে 5টা টেন্স বা এই যে 6টা টেন্স, বিশেষ করে 1 3 5 7 9, 1 3 5 7 9 এই 5জন টেন্সকে তোমার একদম খায়া ফেলতে হবে। 1 3 5 7 9 বেজুরা যে 5টা টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডেফিনিট, এই 5টা টেন্সকে তোমার একদম গুইলা পানি দিয়ে খায়া ফেলতে হবে, ঠিক আছে ভাই? তাহলে আশা করি বুঝাইতে পারলাম, এই বিষয়টা তোমাকে মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করেছি আমি। ওকে, তাহলে আমাদের প্রথম জিনিসটার নাম কি? T1। চলো লিখবো সবাই T1 মানে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা লিখবো না, প্রথমে আমরা লিখবো স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা কি হয়? আমরা দেখো কয়টা জিনিস লিখবো, এমনি লিখবো যে আমি লিখতেছি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্বের সাথে একটা এস অথবা ইএস যাবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্লাস এক্সটেনশন মানে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। এখন তুমি এই টেন্সটা চিনবা কেমনে? কয়েকটা জিনিস থাকে সাধারণত। আমরা জানি সাধারণত এখানে কি থাকে? চিরন্তন সত্য থাকে না? চিরন্তন সত্য থাকে, বৈজ্ঞানিক সত্য থাকে, অভ্যাসগত কোনো কিছু থাকে, নিকট ভবিষ্যৎ থাকে, আরো অনেকগুলো আছে, দরকার নাই। অভ্যাসগত এই জিনিসগুলো সাধারণত থাকবে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে এই জিনিসগুলো তোমার মোটামুটি জানলেই হবে। এখন এদের কিছু সাইন আছে, সাইন যেটা আমাদের মুখ্য জিনিস, পরীক্ষায় তোমাকে সাইনটা দেওয়া থাকবে। তাহলে সাইনটা তোমার মূল জিনিস। তাহলে সাইন মানে মার্কস বলতে পারি আমরা। কিছু মার্কস আছে যেগুলো দেখে তুমি চিনতে পারো এটা কোন টেন্সের। তাহলে এটা আমরা বলি কি? আওয়ার গার্ডেন্স দিয়ে আমরা এটা মুখস্থ করতে পারি। আওয়ার গার্ডেন্স দিয়ে মুখস্থ, তোমরা জানো আওয়ার গার্ডেন্স কি? ও দিয়ে আমরা কি লিখতে পারি বলো তো? বলতো দেখি ও দিয়ে কি লিখতে পারি আমরা? অফেন। এগুলা লিখবি, এগুলা যেন মাথায় থাকে, ঠিক আছে? তারপর কি আছে? ইউ দিয়ে কি রে? ইউজুয়ালি, অফেন, ইউজুয়ালি। আর দিয়ে হচ্ছে রেগুলারলি, জি দিয়ে হচ্ছে জেনারেলি। তোমরা জানো, জাস্ট লিখে রাখবা। জেনারেলি, অলওয়েজ। আর কি আছে আর দিয়া? তোমরা একটু বলো তো দেখি, যখন বলবো তখন বলবা যে কি কি আছে আর দিয়া। আর দিয়ে তো রেগুলারলি লিখলাম আছে, এখানে আবার আর আসছে, ওই আর দিয়ে আছে। ডিতে কি আছে আমাদের? ডেইলি। এনতে আছে কি? নরমালি। এসতে আছে সামটাইমস। হ্যাঁ, এইগুলো যদি থাকে। আরেকটা জিনিস আছে এভরি প্লাস টাইম আছে, যে এভরি ডে, এভরি নাইট, এগুলো আছে না? হ্যাঁ, এভরি প্লাস টাইম আছে, EVERY প্লাস TY, এভরি টাইম। তাহলে এভরি ডে, এভরি নাইট, এভরি সকাল, এভরি বিকাল, এভরি ডে, এভরি নাইট, এভরি সকাল, এভরি বিকাল, এভরি মর্নিং, সকল কিছু দ্বারাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝাবে। এই জিনিস হচ্ছে তোমার জানার। পরীক্ষার হলে এই সিগনেচারগুলো তোমাকে জানা থাকবে, এই সিগনেচারগুলো দেওয়া থাকবে, পরীক্ষা হলে দেওয়া থাকবে। তুমি দেখাই খুব
ফার্স্ট এক সেন্টেন্সে করে ফেলতে হবে। কোনো বাক্যে যদি ইউজুয়ালি থাকে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো তুমি খুব ইজিলি পারো, তুমি পারো, আমি জাস্ট তোমাকে আরেকটু গুছিয়ে দিচ্ছি, আর কোনো কথা না, ঠিক আছে? তাহলে আমরা আওয়ার গার্ডেন্সটা একটু মনে রাখবো, আওয়ার গার্ডেন্স আর হচ্ছে এভরি প্লাস টাইম, এভরি প্লাস টাইমটা মনে রাখবো। তাইলে মোটামুটি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ T1 শেষ। ওকে, আমার সাথে সাথে একটু লিখবা, T2 লিখো, T2 মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কাজ কি? প্রথমে স্ট্রাকচারটা আমরা লিখে ফেলি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, একটা এম ইজ আর লাগবে অবশ্যই, এছাড়া হবে না। সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে, এরপরে টিং টিং মানে এক্সটেনশন, যা পারে তা হোক, আমার কিচ্ছু করার নাই। চলমান ঘটমান কোনো কিছু, তাইলে আমরা কি বলতে পারি যে চলমান বা ঘটমান কোনো কিছু, চলমান বা ঘটমান কোনো কিছু, চলমান কাজগুলো যেগুলো আছে এগুলো সাধারণত আমরা কি বলাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। তুমি যদি সিগনেচারে বলতে পারো, সিগনেচার কি আছে? সিগনেচার আছে আমাদের হচ্ছে ধরো নাও, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, এই দুইটা তিনটাই আছে। নাও, অ্যাট দিস মোমেন্ট, কোনো সময় লুক লিসেন হয়, এগুলো তোমার এত জানার দরকার নাই, মোটামুটি লিখে রাখো। হ্যাঁ, ইউজুয়ালি, রেগুলারলি, জেনারেলি, অলওয়েজ, নর্মালি, ডেইলি, অকেশনালি, সামটাইমস, অফেন, এই তো এটসেট্রা। এই জিনিসগুলো জাস্ট তোমাকে মনে রাখলেই হবে। অ্যাট প্রেজেন্ট, রাইট নাও, এগুলো লিখে ফেলো। অ্যাট প্রেজেন্ট, রাইট নাও। এই দেখো, আমি তোমাকে যদি বলি, আমি তোমাকে ধরো বললাম যে কি বলি, যে সখিনা, দেখো পরীক্ষা হলে থাক, তোমরা যেহেতু রাইট ফর্ম অফ পড়ে আসছো ইন্টারমিডিয়েটে, সো আমি এক্সাম্পল খুব একটা দিব না, আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট নিয়ে মূল আলোচনা আজকে। সখিনা, ধরো তোমাকে দিচ্ছি এখানে রিড, হ্যাঁ, এখানে ব্র্যাকেট দিল, বুক অ্যাট দিস মোমেন্ট। এই যে দেখো, এখন এই জিনিস দেখেই তোমাকে বোঝা লাগবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাইলে অ্যান্সার কি হবে? সখিনা ইজ রিডিং। সো এই জিনিসগুলো তোমরা জানো, আমি আর ডিটেইলি ভাবে আলোচনা যাচ্ছি না। 3 নাম্বার টেন্সটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, 3 নাম্বার টেন্সটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার টেন্স মানে কি? T3 মানে প্রেজেন্ট, বেজরগুলো মানে ইম্পর্টেন্ট। T3 মানে প্রেজেন্ট পারফেক্ট, তোমরা লিখে নাও। T3 মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ প্লাস V3। এই যে হ্যাভ হ্যাজ এর পরে V3 কেন আসে আজকে শিখবো। V3 প্লাস টিং টিং মানে এক্সটেনশন, অনেক কিছুই হইতে পারে। সিগনেচারগুলো কি কি? এটার বাংলাটা কি? কোনো একটা কাজ আগে শুরু হয়েছিল, ধরো কোনো একটা ঘটনা ঘটে গেছে, কোনো একটা ঘটনা ঘটেছিল যেটা এখনো ফল বিদ্যমান, এরকম কোনো কিছু। ধরো তুমি একটা ফ্যান কিনছিলা, ফ্যানটা এখনো বাতাস করতেছে, এসব ক্ষেত্রে আমরা সাধারণত কি করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। মার্কসগুলো কি? আজরাইল, একটু আজরাইলটা তোমরা লিখবা। তাইলে আমরা যদি লিখি আজ রা ইল, আজরাইল আলাইহিস সালাম চলে আসছে, বুঝছো? সাবধান হয়ে যাও। তাহলে আজরাইল, এলতে আমরা কি লিখবো রে? লেটলি। ওয়াইতে কি লিখবো আমরা? এভার। ইয়েট, এতে কি আছে রে? এতে কি আছে বলো তো? অলরেডি, খুব গুরুত্বপূর্ণ জিনিসটা মিস করে গেল না। এতে হচ্ছে অলরেডি, আবার এখানে এতে হচ্ছে তোমার দুইটাই আসলো না? আচ্ছা, আমরা একটা দিয়ে কাজ করি। প্রথমে এটা আমরা জাস্ট দেখার জন্য দিলাম, জাস্ট নাও। হ্যাঁ, জাস্ট, এটা কই লিখবো? এভাবে লিখবো, জাস্ট নাও। আর এটা তো হচ্ছে জাস্ট। আমাদের এক পেজ ভরে গেল। তোমরা কেমনি লিখছো আমি জানি না, যেমনি ভাল লাগে এমনি লিখো, যার যেমনি ভাল লাগে এমনি লিখতে থাকো। জাস্ট নাও, রিসেন্টলি। আর তোমাদের মিসিং আছে রে, আর দিয়ে কি লিখবো আমরা? রিসেন্টলি। যাই হোক, আমাদের এই আজরাইল আলাইহিস সালাম থাকলে আমরা সাধারণত ধরে নিব এটা
ফিউচার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি তোকে যদি বলি, দেখো দেখো আই ড্যাশ, এখানে ডু মাই ওয়ার্ক জাস্ট নাও। এই দেখো, তাহলে অ্যান্সার কি? ওইটু অ্যান্সার করো তো, বললাম একটু অ্যান্সার করো এটা। আই হ্যাভ, তাহলে অ্যান্সার কি হবে? যেহেতু জাস্ট নাও আছে তাহলে আমরা আয়ের সাথে হ্যাভ যাবে আর ডু এর ভিতরে যাবে ডান। কোনো সমস্যা নেই, তোমার অপশনই থাকবে, তোমার অপশনই থাকবে। তাহলে আমাদের T3 শেষ। খুবই গুরুত্বপূর্ণ, 1 3 5 7 স্টার মার্ক দিয়ে রাখো, 1 3 5 7 স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে? এখন তো T5 আমরা এখানে লিখে ফেলি যদি বলো। T5 মানে কি? পৃথিবীর সবথেকে সহজ টেন্স, পৃথিবীর সবথেকে সহজ টেন্স, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তোমরা জানো এটা স্ট্রাকচার কি, আমি আর লিখে দিব না। এটা সাইনগুলা কি এটাও তোমরা জানো, যে লাস্ট প্লাস টাইম থাকবে, লাস্ট প্লাস টাইম থাকবে। এছাড়া কি থাকবে? যে প্রিভিয়াস ডে, মানে অতীতের কোনো কিছু, অতীত রিলেটেড। প্রিভিয়াস ডে, ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ ওয়ান্স আপন আ টাইম। তারপর হচ্ছে লং, লং এগো, অনেক দিয়ে শুরু হইতে পারে। ইট ওয়াজ লং সিন্স, লং লং টিং টিং, এগুলো থাকবে সাধারণত, মানে অতীত রিলেটেড। ইয়েস্টারডে, ইয়েস্টারডে, এগুলো থাকতে পারে। এগুলো তোমরা জানো। পৃথিবীর সব থেকে সহজ টেন্স হচ্ছে এটা, পৃথিবীর সব থেকে সহজ টেন্স হচ্ছে এটা। তাহলে আমাদের T5টাও হয়ে গেল। T5 মানে কি? সাবজেক্ট V2 অবজেক্ট। V2 মানে ভার্বের 2 নাম্বার ফর্ম। তো ভার্বের 2 নাম্বার ফর্ম তুমি জানো, পৃথিবীর সব থেকে সহজ টেন্স। সো এটা নিয়ে আমরা কথা বলতেছি না। এখন পৃথিবীর সব থেকে কেরাবার টেন্সটা আমরা সহজ করে শিখবো, নাম হচ্ছে T7। এটা একটু লিখো, পাস্ট পারফেক্ট। এটা আমাদের যে কত জায়গায় লাগবে রে শোনা, পাস্ট পারফেক্ট টেন্স। দুইটা কাজ থাকবে মনে রাখবা। পাস্ট পারফেক্ট টেন্স মানে দুইটা কাজ থাকবে, একটা কাজ আগে ঘটবে, একটা কাজ পরে ঘটবে, অর্থাৎ দুইটা ক্লজ থাকবে। এখানে দুইটা ক্লজ থাকবে পাস্ট পারফেক্ট টেন্সে। এখানে একটা সিগনেচার আছে, সেটা হচ্ছে আফটার বিফোর। কি থাকবে রে? আফটার বিফোর থাকবে। এবং আফটারের আগে কি হয়, আফটারের পরে কি হয়, এই জিনিসগুলো তোমরা জানো। তারপরও আমি একটু লিখে দিই, যেহেতু আফটার বিফোরের প্রশ্নটা আসছে। এখানে চিনবা কেমনে? আফটার বিফোর দিকে চিনবা। আর আফটার বিফোরের স্ট্রাকচারটা কি রে? একটা হচ্ছে বিফোর, তাহলে তোমরা জানো বিফোর শব্দ, আফটার শব্দ তো কি পরে, তাহলে আফটারের পরে হচ্ছে এই যে স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভিত্রি। তাহলে আফটারের পরে হচ্ছে হেড প্লাস ভিত্রি, বাংলা কথা তুমি T7 লিখতে পারো। আর বিফোরের পূর্বে হচ্ছে হেড প্লাস ভিত্রি, মানে তুমি T7 লিখতে পারো। আর এই পাশে যা সবসময় T5 বা V2, এই পাশেও তা সবসময় T5 বা V2, যা মন চায় তা লিখো। তাহলে আফটারের আগে পরে তোমরা মোটামুটি এটা পারো। এই যে ডাক্তার আগে আসছে না রুগী আগে মারা গেছে, ছোটবেলা আমরা পড়তাম না? এই দেখো এক্সাম্পল দিলাই, দ্য পেশেন্ট die before the doctor came। দেখো যেহেতু এই পাশে V2 দিছে, তাহলে এই পাশে হেড প্লাস ভিত্রি অটোমেটিক্যালি হবে। লেখা এই এক্সাম্পলটা একটু লিখো, লিখা এই এক্সাম্পলটা জাস্ট একটু লিখে রাখো, তাইলেই হয়ে যাবে তোমাদের। লিখার সঙ্গে সঙ্গে একজন ডান বলে দিবা, হ্যাঁ? তাইলে আমরা অন্য জায়গাতে চলে যাবো। আমাদের কিন্তু টেন্সটা প্রায় গুছাই ফেলছি। আমাদের আসল জিনিস এখন বাকি। এটা আসলে খুব বেশি পড়ানোর দরকার নাই, আমার মনে হয় এটা খুব বেশি পড়ানোর দরকার নাই। সর্বশেষ আমাদের আছে কিন্তু T9। T9 মানে ফিউচার ইনডিফিনিট। T9 মানে কি রে? ফিউচার ইনডিফিনিট মানে ভবিষ্যৎ রিলেটেড কোনো কথাবার্তা থাকবে, প্রশ্ন বেশি একটা আসবে না। ভবিষ্যৎ রিলেটেড কোনো কথাবার্তা থাকবে, তোমরা জানো, যেমন থাকবে টুমোরো, হ্যাঁ, নেক্সট ডে, নেক্সট নাইট, নেক্সট মর্নিং, নেক্সট সকাল, নেক্সট বিকাল, এই ধরনের কথাবার্তা কিন্তু সাধারণত থাকবে। সো আমাদের মোটামুটি লেভেলের এটা শেষ, আমাদের মোটামুটি লেভেলের টেন্স শেষ। আশা করি টেন্সটা তোমরা একটু গুছাইছো। আর যাদের আরও তোমার মানে কিছু শেখার ইচ্ছা আছে, যে আরও শিখবা, অতিরিক্ত শিখবা, তোমরা বা তোমার রুমে যে বইটা আছে বইটা নিয়ে আর একটু গুছায় নোট করতে পারো, অ্যাজ ইউ উইশ। আমি মনে করি আর প্রয়োজন নাই, এটা একটু ভালো করে পড়লে তোমার হয়ে যাবে। ওকে ভাই, তাহলে আমরা শিখলাম কি? ফর্মসগুলো, আমরা শিখলাম টেন্সগুলা।
এখন আমরা যাব মূল জিনিসে, বেসিক যে নিয়মকানুনগুলো আছে রাইট ফর্ম অফ ভার্বসের বেসিক নিয়মকানুন। তাহলে আমরা কি লিখবো? বেসিক বেসিক কথাবার্তা কার? রাইট ফর্ম অফ ভার্বস। আমরা বেসিক কথাবার্তা লিখবো, রাইট। দেখো এখন দেখো তোমার আসল পড়া শুরু, যেটা এইভাবে তোমাকে কেউ পড়ায় নাই। রাইট ফর্মস অফ ভার্ব। আমি জাস্ট যেমনি লিখবো এমনি লিখে যাবা। সর্বপ্রথমে টাইটেল দিবা, এটা লেখার পর লিখবা কোথায় কোথায় V1 বসে। আমরা এভাবে 5টা ভার্ব শিখে ফেলবো, কোথায় কোথায় V1 বসে। তাহলে এখানে V1 দিয়া এরকম একটু আলাদা করে রাখবা, একটু বক্স করে ফেলবা। তাহলে V1 কোথায় কোথায় বসে মনে রাখবা। 5টা প্লেস শিখবো আমরা, টোটাল 6টা প্লেস আছে, আমরা 5-6টা প্লেস শিখবো যেখানে যেখানে V1 বসতে পারে। এখন একটু মনোযোগ দাও, এখন ভাই প্লিজ একটু মনোযোগ দাও। কোথায় কোথায় V1 বসে? নাম্বার 1 আমরা বলতে পারি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়, অথবা ইউ হয়, অথবা আই হয়, টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে কিয়ামত পর্যন্ত ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। এখানে কিন্তু অনেকগুলা কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। সাবজেক্ট এটা মানে সখী না, আবার এদিকে তোমার পরিমণি ভাইব না। এটা হচ্ছে এসতে হচ্ছে সাবজেক্ট আর পিতে হচ্ছে প্লুরাল। তুমি মন ছেলে লিখে রাখতো বড় করে। তার মানে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ইউ হয়, অথবা আই হয়, টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় মানে T1 হয়, তাহলে সবসময় আমরা কি বসাবো? ভার্বের 1 নাম্বার ফর্ম বসাবো। আমরা যদি 2, এটা দেখা যায়, লেখার এই কালারটা দেখা যায়? ওকে, দেখা যাচ্ছে, সমস্যা নেই। 2 নাম্বার লিখবো আমরা ডু ভার্বে লিখবো, মোডাল ভার্বের পরে বসাও, ওইটাও ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। তোমাকে আমি আগেও পড়াইছি, পজিটিভ ভার্বে পড়াইছি যে লেট মেক হেল্প, এই ভার্বগুলোর পরে যদি একটা অবজেক্ট থাকে, এই ভার্বগুলোর পরে যদি একটা অবজেক্ট থাকে, তাহলে এটাও 1 নাম্বার ফর্ম হবে। তোমাকে আমি সাবজেক্টিভ ভার্বের নাম বলেছিলাম, সাবজেক্টিভ ভার্ব যদি থাকে এরপরে যদি তোমাকে বলে একটা ভার্ব বসাও, ওইটাও ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। দেখো, আর সর্বশেষে আমরা পড়বো টু এবং ইন অর্ডার টু। পৃথিবীতে 2টা মাত্র প্রিপোজিশন আছে, 2টা প্রিপোজিশনের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। তাহলে এই 6টা জায়গাতে মোটামুটি এই 6টা পজিশন তুমি যদি জানা থাকো, তাহলে তোমার V1 পৃথিবীর কোথায় কোথায় বসে সব শেষ। দেখো এইভাবে গুছায় গুছায় তোমাকে আমি পড়াবো, এবং এই নোট রাখবা। আগের ক্লাসের নোট কিন্তু তোমরা নোট করে কিন্তু ছবি দেও নাই গ্রুপে, আমি জানি না, দিলে আমাকে মেনশন দেও নাই। তোমরা আগের ক্লাসের নোট যারা করছো অবশ্যই আজকে গ্রুপে কি করবা? ছবিটা দিবা, লেকচার 5-এর ছবি দিবা। আর এটা লেকচার 6, তো অবশ্যই লেকচার শিটের তোমার জীবনের শ্রেষ্ঠ নোট হবে, এবং আমার জীবনেরও শ্রেষ্ঠ নোট লেকচার 6-এর। ঠিক আছে? হ্যাঁ, সুযোগ পাইলে কোনোদিন দেখাবো, চিন্তা করো না। তাহলে কি হইলো? এই যে দেখো 6টা কথা বললাম, আরেকবার বলতেছি, আশা করি লেখা হয়েছে, আরেকবার বলতেছি শুনো। আমরা প্রথমে বলছিলাম সাবজেক্ট যদি প্লুরাল হয়, ইউ হয়, অথবা আই হয়, টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে সবসময় ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। আমরা বলছিলাম ডু ভার্বের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। এখন ডু ভার্ব কি? ডু ভার্ব হচ্ছে 4টা নাকি 3টা, ডু, ডিড, ডাজ। ওকে, তারপর আমরা বলছিলাম মোডাল ভার্ব কি? তোমরা সবগুলা পড়াইছি, একটা করে এক্সাম্পল দিতে, আর কারো কোনো ইচ্ছা প্রশ্ন থাকবে না। তোমাকে বললাম যে দে রিড বুকস। এই যে রিড, দেখো V1। আমি তোমাকে বললাম যে ডাজ হি এটা তোমরা করবা, হ্যাঁ, এটা তোমাদের কাজ। এটা তোমরা একটু করে কমেন্টে লিখো তো অ্যান্সারটা দেখি। এটা তোমরা কমেন্টে অ্যান্সারটা লিখবা, আর এটা আমি তোমাকে লিখে দিচ্ছি যে আই ক্যান গো দেয়ার। এটা তোমরা পারো, সমস্যা নাই। এই যে মডাল ভার্ব, তারপর আমরা বলছিলাম হচ্ছে লেট মেকের পরে যদি অবজেক্ট থাকে, আমরা বলি না লেট মি ডু ইট, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। তারপর আমরা কি বলছিলাম যে সাবজেক্টিভ ভার্বগুলো, এটা নিয়ে আমরা আলোচনা করবো, আলাদা আমাদের টপিক আছে, এটা আমাদের এখন লিখতেছি না। টু ইন অর্ডার টু এর প্রিপোজিশন হয়, হ্যাঁ, হি কেম
to read books, এই যে দেখো, তাহলে এই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়েছে। আশা করি বুঝতে পারছি। তোমরা এটা অ্যান্সার করো, 2 নাম্বার তোমরা অ্যান্সার করো। হ্যাঁ, প্লেজ হবে নাকি প্লে হবে বলো তো? প্লেজ হবে নাকি প্লে হবে? প্লেজ হবে নাকি প্লে হবে? একটু ক্লিয়ার করে বলো ভাইকে, প্লেজ হবে নাকি প্লে হবে? দেখি তোমাদের কি অবস্থা। ওকে, তোমাদেরকে আগেও বলছিলাম, আবারও বলতেছি, তোমাদের যাদের হচ্ছে এখনো তোমরা পোস্টমর্টেম ইংলিশের সাথে কানেক্টেড না, তোমরা একটু কানেক্টেড হয়ে যাবে, কারণ এখানে তোমাদেরকে এই জিনিসগুলোর উপর বারবার আলোচনা করা হবে। তাহলে আমাদের V1 নিয়ে কারো কোনো সমস্যা আছে? আশা করি নাই, আশা করি নাই। থাকলে একটু পড়বা একসাথে। আমি দেখো বইয়ে কিন্তু এভাবে দেওয়া নাই, এক একটা এক এক জায়গাতে আমি একসাথে তোমাকে করে দিলাম, একদম গুছাই দিলাম, একটা ছবির মতো ভাসতেছে যে 4টা জিনিস। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, আই অথবা ইউ হয়, তাহলে কি হবে? টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কি হবে? V1 হবে। একটু শোনো, আমি দেখে বলতেছি না, আমি যেমন পড়ি এমনি তুমি বিষয়টা দেখো। তারপর তুমি বলতেছো 2 নাম্বারটা কি, পৃথিবীতে 2টা প্রিপোজিশন আছে যাদের পরে বেস ফর্ম হয় বা V1 হয়, নাম হচ্ছে টু এবং ইন অর্ডার টু। এছাড়া পৃথিবীর সকল প্রিপোজিশনের পরে কি হবে? আইএনজি হবে। 3 নাম্বার হলো আমাদের লেট, মেক, হেল্প, সি, ওয়াচ, এই ভার্বগুলোর পরে যদি অবজেক্ট থাকে তাইলে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সও কোনো সময় 1 নাম্বার ফর্ম হয়। তারপরে আমরা দেখলাম হচ্ছে সাবজেক্টিভ ভার্বে 1 নাম্বার ফর্ম হয়, ডু ভার্বের পরে 1 নাম্বার ফর্ম হয়, মডাল ভার্বের পরে 1 নাম্বার ফর্ম হয়। এখন লেখো কোথায় কোথায় V2 হয়, কোথায় কোথায় V2 হয়। খুবই সহজ জিনিস এটা। কোথায় কোথায় প্রথমে হচ্ছে পাস্ট রিলেটেড কথাবার্তা, পাস্ট রিলেটেড সব কিছুতেই কী হবে? V2 হবে। এটা গেল 1। 2 নাম্বার গেল ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটা খুবই সহজ, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। তোমরা পড়ে আসছো, এগুলার পরেও V2 হয়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে কোনো সময় হচ্ছে উইশ, ফ্যান্সি, উইশ, ফ্যান্সি এগুলার পরেও V2 হয়। কোনো সময় হচ্ছে তোমার অ্যাজ সোন অ্যাজ, সাধারণত অ্যাজ সোন অ্যাজ এবং ওয়েন এগুলার পরেও পরের যে অংশ থাকে এটা V2 হয়। নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, বেয়ারলি হ্যাড, রেয়ারলি হ্যাড, টিং টিং, এগুলো যেগুলো আছে এগুলোর পরেও এই অংশে V2 হয়। মাত্র কিছুক্ষণ আগে আবার পড়াইলাম যে আগে যদি বিফোর থাকে পরে V2 হয়। ঠিক আছে, বিফোর থাকলে V2 হয়। এই সবগুলা, এগুলোর এক্সাম্পল তোমাদের দেওয়ার আসলে কিচ্ছু নাই। তারপর আমি যদি একটু দেওয়ার চেষ্টা করতে, যেমন ইটস টাইম উই ক্যাচ, নাকি কট, উই কট ফিশ, CAUGHT, উই কট ফিশ, কারণ ইট ইজ টাইম আছে। তারপর আমরা লিখি এরকম যে আই উইশ আই ওয়্যার আ কিং। এই যে দেখো V2 হয়েছে। তার মানে এই জিনিসগুলো তোমরা জানো, V2টা খুবই পিচ্ছি, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে রিলেটেড। তো পাস্ট ইনডিফিনিট টেন্স মানে মজা। পাস্ট ইনডিফিনিট বাই V2তে প্রেজেন্ট ফর্ম দিলেন। প্রেজেন্ট ফর্ম দিলাম কোথায়? V2তে প্রেজেন্ট ফর্ম কোথায় দিলাম একটু বলো তো? V2-র সাথে প্রেজেন্ট ফর্মের সম্পর্ক কি? কোথায় দিলাম একটু বলো ইব্রাহিম সাহেব। আর যদি দিয়ে থাকি তাহলে প্রিন্টিং মিস্টেক হইতেই পারে, আমি মুখে তো বলি নাই। আমি চোখে দেখতেছি না যে কোথায় আমি V2-র জায়গায় প্রেজেন্ট ফর্ম দিলাম। ওকে, যাই হোক, V3টা খুব গুরুত্বপূর্ণ। কোথায় কোথায় V3 বসে? নাম্বার 1 হচ্ছে হ্যাভ ভার্বের পরে V3 বসে, সব থেকে ইম্পর্টেন্ট, হ্যাভ ভার্বের পরে V3 বসে। নাম্বার 2 হচ্ছে মডাল প্লাস বি এর পরে, মডালের পরে যদি বি থাকে তাহলে ওইখানে V3 বসবে। আবার মডালের পরে যদি হ্যাভ থাকে তাহলে V3 বসবে।
মডাল প্লাস হ্যাভ যদি থাকে তাহলেও ভিত্তি বসবে। তাহলে হচ্ছে প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে বি এর পরে ভিত্তি বসবে, বি এর পরে ভিত্তি বসবে, আর কোনো জায়গায় দরকার নাই। মোটামুটি হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, প্যাসিভের ক্ষেত্রে। আর কজেটিভ ভার্বে তোমরা পড়ছো না, মনে আছে যে গেট এবং হ্যাভ এরপরে যদি বস্তু থাকে, বস্তু, তাহলে এই পাশে কি বসবে? ভিত্তি বসবে। আমাদের আর কোনো আলোচনা এখানে দরকার নাই। এই যে চারটা দিলাম একটু তোমরা লিখে ফেলবা, এটা তোমরা একটু লিখে ফেলবা। তাহলে আমরা যদি এক্সাম্পল দিই যে আই হ্যাড ডান মাই জব, আই হ্যাড ডান মাই জব, এই যে দেখো হ্যাভ ভার্বের পরে ভিত্তি বসাইলাম। তারপরে মডাল প্লাস বি, তারপরে আমি যদি বলি শি কুড বি, শি কুড বি কট, CAUGHT, শি কুড বি কট, এই যে হয়েছে। তারপর আমি যদি বলি মডাল প্লাস হ্যাভ, আই মে হ্যাভ গন দেয়ার, টিং টিং, এখানে অনেক কিছু আছে, আমি দিচ্ছি না তোমাকে, জাস্ট বোঝানোর জন্য আমি দিচ্ছি। আই মে হ্যাভ গন। ক্লাসের শুরুতে V1 বেস ফর্ম আর V2 প্রেজেন্ট ফর্ম। V2 প্রেজেন্ট ফর্ম হবে কেন? V2 কিয়ামত পর্যন্ত পাস্ট ফর্ম বাবা। আমি জানি না, এখন তো আমি আনতে পারবো না, আনতে পারবো, দেখি তো, দাঁড়াও কি অবস্থা, একটু দাঁড়াও দেখি। এই প্রেজেন্ট ফর্ম কই দিলাম? V2, এই যে V2 দিলাম পাস্ট ফর্ম, পোলা পান রে, এই যে পাস্ট ফর্ম দিলাম V2। ওকে, যাই হোক, দেখো তাহলে আমাদের মোটামুটি এগুলো হয়ে গেছে। এখন প্যাসিভের পরে তোমরা জানো প্যাসিভ কীরকম হইতে পারে, যে আমরা বলি অনেক সময় আই এম ডান, আমি শেষ। ওই যে দেখো বি ভার্বের পরে ভিত্তি হয়েছে, অনেক সময় হইতে পারে বি ভার্বের পরে ভিত্তি যদি প্যাসিভ বোঝায়, ঠিক আছে। আর কজেটিভ ভার্ব তোমাদেরকে অলরেডি পড়ানো আছে। সো কজেটিভ ভার্ব এখানে এক্সাম্পল আমি দিচ্ছি না, তোমাদের অনেক এক্সাম্পল দেওয়া আছে, আমাদের লেকচার 4-এ কজেটিভ ভার্ব নিয়ে কথা আছে, তোমরা আরেকটু রিকল করে নিবা। ইটস ওকে, সমস্যা নাই। তাহলে আমাদের V1, V2, V3 ভেরি ইম্পর্টেন্ট তিনটা জিনিস চলে গেল। আর V4 নিয়ে একটু কথা বলবো, এটাই আমাদের ফাইনাল কথা। আর V5 তোমাদেরকে আমি একটা ছবি গ্রুপে দিয়ে দিব, ওটা নিয়ে একটু কথা তোমরা দেখে নিবা, তাইলে হয়ে যাবে। এখন চলো V5। আই তোমরা লিখতে পারতেছো তো? B4 মানে কি? আইএনজি ফর্ম। B4 মানে কি রে? আইএনজি ফর্ম। কোথায় কোথায় আইএনজি ফর্ম বসবে? ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। কোথায় কোথায় আইএনজি ফর্ম বসবে মনে রাখবা। নাম্বার 1 আমরা যদি লেখা শুরু করি, নাম্বার ওয়ান আইএনজি ফর্ম কোথায় বসবে? সকল কন্টিনিউয়াস টেন্সে। কোথায়? সকল কন্টিনিউয়াস টেন্সে আইএনজি ফর্ম বসবে। পৃথিবীর যত কন্টিনিউয়াস টেন্স, টোটাল 6টা কন্টিনিউয়াস টেন্স আছে, সকল কন্টিনিউয়াস টেন্সে আইএনজি বসবে। তারপরে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। প্রিপোজিশন প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে, এটা তোমাকে একটু মনে রাখা লাগবে। প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। তোমরা যেটা জানো, সবসময় জানো যেটা, আচ্ছা এটা আর এটা পরে লিখি, লিখো কয়েকটা শব্দ লিখো। একটা হচ্ছে হোয়াইল, একটা হচ্ছে ওর্থ, একটা হচ্ছে মাইন্ড। হ্যাঁ, এই শব্দগুলোর পরে যদি কোনো একটা ভার্ব আসে, ওই ভার্বটার সাথে আইএনজি হয়। কথাগুলো মনোযোগ দিয়ে শুনো কিন্তু, এই শব্দগুলোর ঠিক পরেই যদি কোনো একটা ওয়ার্ড আসে, সেটার সাথে আইএনজি হবে। তোমরা জানো যে সাবজেক্ট, ভার্ব, এরপরে যদি আরেকটা ভার্ব আসে, ওই ভার্বটার সাথে কি হয়? আইএনজি হয়। বাংলা কথা হচ্ছে একই সেন্টেন্সে যদি একাধিক ভার্ব আসে, সেটার সাথে আইএনজি হয়, সেটা তোমরা জানিয়ে আসছো। আমি আবার যদি বলি যে অনেক সময় দেখবে যে সাবজেক্টও আছে, ভার্বও আছে, অবজেক্টও আছে, এরপরে আরেকটা ভার্ব বসানোর কথা বলছে, ওইটার সাথেও আইএনজি হয় আমাদের অনেক সময়। তারপরে ক্যান নট, বাট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই দুইটার পরেও কি হয়? ক্যান নট হেল্প অথবা আজকে সব লিখা কুড নট হেল্প, এগুলোর পরেও কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে আমাদের ভার্বের সাথে আইএনজি হবে।
মোটামুটি এই জিনিসগুলো তোমার জানলেই হবে। সকল কন্টিনিউয়াস টেন্স, আই এম গোয়িং, ঠিক আছে, প্রিপোজিশনের পরে হি ইজ ফন্ড অফ, কন্টিনিউয়াস টেন্স আমরা পার। আমি যদি বলি she was fond of reading, এই যে রিডিং আইএনজি হয়েছে প্রিপোজিশনের পরে, ঠিক আছে। তারপর আমরা বলি না would you mind, would you mind closing the door, ওই যে মাইন্ডের পরে আইএনজি হয়, এটা মনে রাখবা, ক্লোজিং দ্য ডোর। তারপরে সাবজেক্ট ভার্বের নর্মালি এই দুইটাই তোমরা জানো। আমি যদি বলি যে পড়ি স্টার্টেড রিডিং, এই যে দেখো, মানে তোমার পরীক্ষা কেমনে থাকবে জানো, আমি লিখে দিই, পরীক্ষা থাকবে তো এরকম রিড, READ, রিড, এখানে অপশন আছে, তাহলে কি রিডিং হয়ে যাবে। আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এরপরে আবার যদি ভার্ব থাকে, যেমন আই ফাউন্ড হিম, এখানে তোমাকে দিচ্ছে ক্যাচ, CATCH, ক্যাচ ফিশ, FISH, ফিশ, তাহলে আই ফাউন্ড হিম ক্যাচিং ফিশ, ঠিক আছে। আর ক্যান নট হেল্প, আই কুড নট হেল্প, ওই যে হেল্প থাকলে কি হয়, আইএনজি হয়, আই কুড নট হেল্প টিচিং, আমি তোমাকে টিচিং সাহায্য করলাম না, আই কুড নট হেল্প টিচিং ইউ, ঠিক আছে, আমি তোমাকে পড়াশোনায় সাহায্য করলাম না। এই দেখো, এই হচ্ছে আমাদের V4, এটা খুবই ইম্পর্টেন্ট, আবারও বলতেছি। তাহলে আমাদের V1 গেল, V2 গেল, V3 গেল, V4 গেল, এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। আর V5 হচ্ছে ইনফিনিটিভ, V5 নিয়ে কোনো কথা নাই, এটা তোমাদেরকে একটা পেজের অল্প একটু জায়গা আছে, আমি ছবি তুলে গ্রুপে দিব, তোমরা এটা সাথে নোট করে দিবা। জাস্ট V4 লেখার পরে লেখা রাখো V5, মানে কি রে, ইনফিনিটিভ। V5 মানে কি, ইনফিনিটিভ, অর্থাৎ 2 প্লাস বেস ফর্ম। কোথায় কোথায় এটা বসে, প্রথম কথা হচ্ছে লিখে রাখো যে উদ্দেশ্য বুঝাইতে বসে, উদ্দেশ্য বুঝাইতে কি বসে, ইনফিনিটিভ বসে, উদ্দেশ্য বুঝাইতে ইনফিনিটিভ বসে। আর কোনো কথা নাই, কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আমি তোমাকে দিয়ে দিব, কিছু ওয়ার্ড আছে, এগুলোর পরে কিয়ামত পর্যন্ত V5 বসে বা ইনফিনিটিভ বসে। এই দুইটা কথা জাস্ট একটু লিখে রাখো, তাহলে আমাদের মোটামুটি এই আলোচনাও শেষ হয়ে গেল, বেসিক জিনিসগুলো আলোচনা, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসের আলোচনা আমরা এখানেই স্টপ দিলাম। তাহলে দেখো যে জিনিসগুলো তোমরা পড়ছো, কতজন আছো, হ্যাঁ, যে জিনিসগুলো তোমরা পড়ছো তোমাদেরকে আমি আরেকবার একটু রিকল করাই দিচ্ছি, একটু জাস্ট শোনো। আমি একটু এদিকে দাঁড়াইলাম, রিকল করাই দিলাম। প্রথমে আমরা বলছিলাম যে রাইট ফর্ম ভার্বস হচ্ছে ভার্বের সঠিক ফর্ম। তাহলে আমরা সর্বপ্রথম ভার্বের ফর্মগুলো শিখছি। আমরা শিখলাম কি, ভার্বের 10টা ফর্ম আছে, 10টা ফর্মের মধ্যে আমি তোমাদেরকে সবগুলোর একটা একটা করে এক্সাম্পল দিলাম। তারপর আমরা বললাম হচ্ছে যে কিছু বেসিক নিয়মকানুন আমাদের, ঠিক আছে, বেসিক নিয়মকানুনগুলো কি, কোথায় কোথায় V1 বসে, কোথায় V2 বসে, V3 বসে, V4 বসে, V5 বসে, আমরা কনসিকুয়েন্সিয়ালি বললাম। আমরা কি বলছিলাম, সবাই একটু খাতা উল্টাও, আমরা বলছিলাম কোথায় কোথায় V1 বসে, আমরা 6টা জায়গা পেয়েছিলাম। টু ইন অর্ডার, 2 এর পরে V1 বসে, ডু ভার্বের পরে V1 বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয়, আই অথবা ইউ হয়, তাহলে V1 বসে। তাহলে আমরা বলছিলাম হচ্ছে লেট, মেক, হেল্প, সি, ওয়াচ, এগুলোর পরে অবজেক্ট থাকলে V1 বসে। তারপরে আমরা কি বলছিলাম, মোডাল ভার্বগুলোর পরে V1 বসে। আরেকটা কথা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে যদি ইম্পারেটিভ সেন্টেন্সও হয়, অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সের যে ভার্বটা হয়, প্রয়োজনে লিখে রাখো, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সের যে ভার্বটা হয়, ওই ভার্বটা V1 হয়। তোমরা এগুলো এমনি পারো। 2 নম্বর আমরা বলছিলাম কোথায় কোথায় V2 হয়, খুবই সহজ। ও অতীতের কোনো কিছু থাকলে V2 হবে। আমরা বলছিলাম যে লাস্ট নাইট, লাস্ট ইয়ার, প্রিভিয়াস নাইট, এগুলো থাকলে V2 হবে। আমরা বলছিলাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সেকেন্ড যে ভার্বটা হবে ওটা V2 হবে। আমরা বলছিলাম হচ্ছে তোমার উইশ, ফ্যান্সির পরে সেকেন্ড ভার্বটা V2 হবে। আমরা বলছিলাম হচ্ছে হার্ডলি হ্যাড, বেয়ারলি হ্যাড, নো সোনার, হেডের পরে সেকেন্ড ভার্বটা V2 হবে। এখানে অ্যাজিফের ক্ষেত্রে V2 হয়, এটা আমরা দেখব পরে কোনো একদিন। আর হচ্ছে এই তো, এরপর হচ্ছে V3, হ্যাভ ভার্বের পরে V3, মডাল প্লাস হ্যাভ হইলে V3, মডাল প্লাস বি হইলেও V3, প্যাসিভের ক্ষেত্রে বি এর পরে V3। আর বলছিলাম গেট এবং হ্যাভ পজিটিভের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে হবে V3। আর সর্বশেষ আমরা বললাম V4 মানে আইএনজি ফর্ম। কোথায় কোথায় আইএনজি ফর্ম বসে, একটা সেন্টেন্সে একাধিক ভার্ব বসলে সেকেন্ড ভার্বটা আইএনজি হয়, তোমরা জানো।
আমরা বলছিলাম পৃথিবীর সকল প্রেপোজিশনের পর আইএনজি হয়, আমরা বলছিলাম হোয়াইল, ওর্থ, মাইন্ড এই শব্দগুলোর পরে আইএনজি হয়, আমরা বলছি ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে আইএনজি হয়, আমরা বললাম পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্সগুলোর পরে আইএনজি হয়। দেখছো মোটামুটি আমি তো বলেই ফেললাম সবগুলো। আর এটা বলছিলাম এই যে উদ্দেশ্য বুঝাইতে কিছু ওয়ার্ড আছে আমি তোমাকে দিয়ে দিব। সো আমি কিন্তু দেখে দেখে বলি নাই, এই যে রিকল করে বললাম, তোমরাও এরকম চেষ্টা করবা যে রুমে হাঁটতেছো হাইটা একটু বলে ফেলি তো ভাই কোথায় কোথায় ভিত্রি বসে, ভাই বলছিল হ্যাভ ভার্বের পরে ভিত্রি বসে, আর ডু ভার্বের কি বলে মডাল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাইলেও হয়, মডালের পরে বি থাকলেও হয়। এইভাবে পড়বা, তাহলে তোমার মাথায় বিষয়টা ঢুকে যাবে। আশা করি খুব সুন্দর করে হ্যাঁ ইজি লাগবে। শোনা একদম ধরে গুছাই দিলাম না, এখন ভালো লাগবে। এই তো বললাম যে ফেড আপ হওয়ার কিচ্ছু নাই ভাই, ফেড আপ হওয়ার কিচ্ছু নাই। এইভাবে গুছায় বাংলাদেশের কেউ কোনোদিন তোমাকে পড়ায় নাই, ইন ফিউচারেও পড়াবে না, যদি আমাকে কপি না করে। আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট, যদি আমাকে কপি কেউ না করে তাহলে আমি প্রথম এবং শেষ। যদি কেউ এখন আমার এই ভিডিও দেখে শিখে, অনেকে শিখবে, শিখুক, আমিও চাই। শিখার পরে কিন্তু বিষয় হচ্ছে অনেক সময় ওরা বলে না যে একটা জিনিস শিখলে যে আমি ওর কাছ থেকে শিখছি, রেফারেন্স দিতে চাই না। সো এইটা করা যাবে না, বলতে হবে। কেউ যদি আমাকে শেখায়, হ্যাঁ, তো তোমাদেরকে আমি নোট কথা দেখাবো বলছিলাম, নোট কথা এখন পর্যন্ত দেখাইতে পারি নাই, কারণ সামনাসামনি এরকম সুযোগই হয় নাই। সো দেখবা আমার কোনো বন্ধু আমাকে যখন শিখাইছিল, আমার একটা ফ্রেন্ড ছিল সুমন, আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন, হয় লোকাল গভর্নমেন্টে। তো আমাকে একটা জিনিস শিখাইছিল, আমার একদম কোট করে ওর নাম সহ দেওয়া আছে ইন্টারমিডিয়েট লেভেলে, মানে 2016 সালের শেষ দিকে আমাকে জিনিসটা শিখাইছিল। আমি একদম নাম সহ লিখে রাখছিলাম যে সুমন আমাকে এই জিনিসটা শিখাইছিল। সো এইভাবেই আসলে কৃতজ্ঞতা এভাবে প্রকাশ করতে হয়। আমি জানি না, সুমন হয়তো আজকের এটা দেখলে হয়তো বা মনে পড়বে যে রায়হান আমার এই 10 বছর পরে রায়হান আমার কথা বলতেছে, লিটারেলি আমাকে এটা শিখাইছিল, আমার খাতার মধ্যে এখনো আছে, ও জানে না। তো আমি তোমার একটা জিনিস বলে দিলাম আর কি। ওকে, তাহলে আমাদের মোটামুটি কি শেষ? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ না, রাইট ফর্ম ভার্ব শেষ। এখন যাবো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। চলো একটু প্যারা খাও না, বললাম তো আজকে ক্লাসের পর অনেকে আমাকে গালিগালাজ করবা, অনেকে ভালো লাগবে। সো গালিগালাজ করার মতো কিছু আমি দেই নাই, তোমাকে গুছাই দিছি। এখন তুমি জাস্ট রিকল করে এক্সাম্পল প্র্যাকটিস করবা, রিকল করো এক্সাম্পল প্র্যাকটিস করো, রিকল করো প্র্যাকটিস করো, দেখবে ইনশাল্লাহ তুমি ইংলিশের বস হয়ে গেছো। ওকে ভাই, ওকে চলো তাহলে আমরা এখন কোথায় যাবো রে? জামাই বউয়ের সংসার। লিখো। খুব সুন্দর আছে, সংসার কেমনে টিকে আর কেমনে ভাঙে এই আলোচনা আজকে হবে, বুঝছো? সংসার কেমনে টিকে আর কেমনে ভাঙে আলোচনা হবে। তাইলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো সাবজেক্ট, এখানে আসলো একটা ভার্ব, আর ইজ ইকুয়াল টু হইলো কি? এগ্রিমেন্ট। মানে যদি সাবজেক্ট ভার্ব মিলে তাইলে সংসার, জামাই বউয়ের মধ্যে যদি মত মিলে তাইলে সংসার টিকবে, নাইলে সংসার জয় বাংলা। তাহলে আশা করি তোমাকে আমি এই বিষয়ে বোঝাইতে পারছি। যদি তোমাদের মধ্যে ঠিকঠাক সব কিছু বনে তাইলে সংসার চলবে, নাইলে হচ্ছে জয় বাংলা হয়ে যাবে। লিখো, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। এটা হচ্ছে আমাদের আচ্ছা করেন, কপি করেন, সমস্যা নাই, আমার রেফারেন্স দেওয়া লাগবে, রেফারেন্স না দিলে জয় বাংলা একদম নাকশা ফাটায় ফেলবে একদম। ওকে দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা ইংরেজি গ্রামার সব থেকে কঠিন, সব থেকে বড় জিনিস। দয়া করে যতটুকু আমরা পারি, হ্যাঁ দেখি কতটুকু সময় গেল আমাদের। আমরা মোটামুটি অনেক সময় চলে গেছে, হ্যাঁ 1 আওয়ার অ্যারাউন্ড। আর আমরা 1 ঘন্টার মতো ক্লাস করা লাগবে, কিচ্ছু করার নাই। 1 ঘন্টায় আমি ইম্পর্টেন্টগুলো দিব, এর বাইরে তোমরা যখন প্র্যাকটিস করবা তখন আরও কিছু জিনিস সামনে আসবে, ওইগুলা কিন্তু নিজ দায়িত্ব একটু পরে নিতে হবে, ঠিক আছে? নিজ দায়িত্ব এগুলো তোমরা একটু পরে নিবা। চলো আমরা একটু কোথায় যাব? আমরা যাব হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব, অর্থাৎ বাংলা কথা সাবজেক্ট অনুযায়ী ভার্ব। এটা লিখে ফেলো, সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্ব হবে, যেটা কি বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, এটা কি বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মূল কথা। অর্থাৎ তুমি যদি সাবজেক্টের সাথে ভার্বের কানেকশনটা ঠিক থাকে তাহলে সংসার টিকবে, নাইলে তোমার ভার্বও মিলবে না, সংসারও শেষ, এগ্রিমেন্টও হবে না। এটা হচ্ছে মূল কথা। এখন তোমাকে শেখা লাগবে দুটা জিনিস শেখা লাগবে। একটা হচ্ছে ভার্ব কখন সিঙ্গুলার হয়, মূল কথা কি সাবজেক্ট অনুযায়ী ভার্ব। অর্থাৎ আরেকবার লিখে দিই, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার, রাইট ফর্ম ভার্বসের মূল কথা কি? মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা কি? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার,
আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে কি প্লুরাল। এটা কি বলে তোমার সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব। ভার্ব সিঙ্গুলার মানে সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব, এটা কি বলে মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা। এখন ভার্ব কখন সিঙ্গুলার হয়, ভার্ব কখন প্লুরাল হয়, ভার্ব কখন সিঙ্গুলার হয়, ভার্ব কখন প্লুরাল হয়, এটা তোমাদের মেইন বিষয়। এখন আমরা শিখব, তোমাদেরকে যদি আমি শেখাইছি এই জিনিসটা। ধরো তোমাকে একটা ওয়ার্ড লিখলাম আমি ডু, একটা ওয়ার্ড লিখলাম তোমাকে আমি পেন, একটু ভালো করে খেয়াল করো। এখন তোমরা এখানে বলো দেখি কোনটা সিঙ্গুলার কোনটা ভার্ব, তোমরা কোনটা প্লুরাল। তোমরা অনেকেই বলবা যে ভাই দুইটাই কি সিঙ্গুলার, কিন্তু না শোনারা, এখানে দুটা হচ্ছে প্লুরাল। দুটা কি প্লুরাল, আর পেনটা কি সিঙ্গুলার। কোত্থেকে আসছে এখন তোমাকে শেখাবো। এখন এখান থেকে আমরা দুটো জিনিস লিখবো। লিখবা যে ভার্ব, ভার্ব মূলত, আমি বাংলাটা বলে দিই, এখানে লিখবো না, তোমার শুনে তুমি লিখে ফেলো। ভার্ব জন্মগত হচ্ছে প্লুরাল, অর্থাৎ পৃথিবীতে যতগুলো V1 আছে সবগুলা প্লুরাল। এদের সাথে তুমি যখন এস অথবা ইএস যোগ করবা তখন সেটা হবে কি সিঙ্গুলার। যদি পারো লিখে নাও, পৃথিবীর সকল ভার্বই জন্মগত প্লুরাল, তার সাথে তুমি যখন এস অথবা ইএস যোগ করবা তখন সেটা হবে কি সিঙ্গুলার। তাহলে পৃথিবীর সকল ভার্বই হচ্ছে প্লুরাল, পৃথিবীর সকল ভার্ব কি প্লুরাল, কিন্তু তার সাথে তুমি যখন এস অথবা ইএস যোগ করবা তখন ভার্বটা হয়ে যাবে কি সিঙ্গুলার। সিঙ্গুলার যেমন ভার্ব হচ্ছে, পৃথিবীর সকল ভার্ব হচ্ছে প্লুরাল, যেমন ডু, গো, তারপর হচ্ছে প্লে, এরা সব প্লুরাল ভার্ব। কিন্তু আবার ডাজ, গোজ, প্লেজ, এরা সব সিঙ্গুলার ভার্ব। এস থাকলেও সিঙ্গুলার ভার্ব। এটা এই বিষয় হলো, এটা জানার বিষয়। এটা আমরা জানি না, আমরা অনেক স্টুডেন্ট এটা জানি না, এই কারণে আমাদের অবস্থা খারাপ হয়। এখন দেখো, এটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে, কার ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে। এখন নাউনের ক্ষেত্রে কি আছে, নাউনের ক্ষেত্রে আর উল্টা, পৃথিবীর সকল নাউন সিঙ্গুলার, জন্মগত সকল নাউন কি সিঙ্গুলার, যেমন পেন, তারপর হচ্ছে মেন, তারপর হচ্ছে ক্যাট, সব সিঙ্গুলার। কিন্তু নাউনের সাথে তুমি যখন এস অথবা ইএস যোগ করবা তখন নাউন হয়ে যাবে কি প্লুরাল, যেমন ফেন্স, ক্যাটস, টিংটিং। তাহলে এই দুটো জিনিস মূল জিনিস, যে একটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে জন্মগত পৃথিবীর সকল ভার্বই প্লুরাল, তুমি যখন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করবা তখন ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, তখন ওই ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। আর নাউনের ক্ষেত্রে জন্মগত পৃথিবীর সকল নাউনই সিঙ্গুলার, তার সাথে তুমি যখন এস অথবা ইএস যোগ করবা তখন নাউনটা কি হবে প্লুরাল হয়ে যাবে। ঠিক উল্টা, ঠিক কিরে উল্টা, একদম ভাইস ভার্সা, ঠিক উল্টা। এই জিনিসটা একটু মাথায় রাখবা, এটা তোমাদের প্রথম পড়া আজকে। ওকে চলো আমরা যাই, তাহলে এই জিনিস শিখাইতে পারলাম। এটা হচ্ছে মূল জিনিস, এটা হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্টের মূল। সো তুমি যদি রুট তোমার ক্লিয়ার না থাকে তোমার লাভ হবে না, সো এই কারণে তোমাকে আমি রুটটা শিখাই দিলাম। এখন আমরা যাবো ক্যারাবেরা, কয়েকটা কুলুকুলু শিখবো আছে। কুলুকুলু পরে আগে কয়েকটা তোমরা নাম্বারিং করতে পারো, আমি তোমরা জানো, জাস্ট আমি তোমাকে নোট করে দেওয়ার জন্য জিনিসগুলো করে দিব। সর্বপ্রথমেই দেখো, আচ্ছা ওকে, ধরো আমরা কীভাবে শুরু করবো, আচ্ছা আমরা সমস্যা নেই, যেটা মাথায় আছে ওটা লিখে ফেলবো, সিকোয়েন্সটা আমার সামনে নাই। ধরো লিখলাম আমরা আইজিপি, না ভিপি আছে না, ভিপি, আইজিভিপি, আইজিভিপি, ঠিক আছে। তোমরা বলো না যে পুলিশের আইজি একজন ভিপি, মানে ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভিআইপি বলি না, ভিআইপির মধ্যে এই ভিআইপি বলতে পারো, ভিআইপি, ভিআইপি জি বা জিটা ভিআইপি, এটাই সুন্দর হয় কিন্তু, ভিআইপি, ভিআইপিজি বা আইপিজি ভিপি যেটাই বলো। দেখো বিতে মানে হচ্ছে ভার্বাল নাউন, ভার্বাল নাউন নিয়ে আমরা পরে কথা বলবো। আইতে কিরে ইনফিনিটিভ তোমরা জানো,
আইতে হচ্ছে এভাবে লিখো 1 নাম্বার দিয়া ইনফিনিটিভ, টুইতে হচ্ছে কি পার্টিসিপল, জিতে জিরান, তোমরা জানো বাংলা কথা ইনফিনিটিভ পার্টিসিপল জিরান যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব কিয়ামত পর্যন্ত সিঙ্গুলার, ভার্ব কিয়ামত পর্যন্ত কি রে সিঙ্গুলার হবে। তাহলে সাবজেক্ট এর এগ্রিমেন্ট কি, সাবজেক্ট দেখে তোমাকে চিনতে হবে যে ভার্বটা কি হবে, অর্থাৎ সাবজেক্ট যদি এটা হয় তাহলে ভার্ব এটা হবে, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। তাহলে আমরা শিখলাম যে ভার্বাল নাউন, ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড এরা যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব সবসময় কি হবে সিঙ্গুলার হবে। আমি তোমাকে যদি বলি যে টু স্মোক, এখানে দিলাম বি, গুড ফর হেলথ নাকি ধুর ব্যাড ফর হেলথ, ব্যাড ফর হেলথ, এই যে দেখো একটা এক্সাম্পল দেখলাম। তার মানে এই জিনিসটা তোমরা লিখে ফেলতে পারো যে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড ভার্বাল নাউন, ভার্বাল নাউন মানে হচ্ছে দি রিডিং অফ বুক, এই যে ভার্বাল নাউন মানে হচ্ছে দি প্লাস আইএনজি, দি রিডিং এরপর অফ, দি রিডিং অফ বুকস ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এটাকে বলে ভার্বাল নাউন। সো এটা নিয়ে তোমাদের ভয় করার কিছু নেই, যে ভার্ব সিঙ্গুলার হয়েছে, যেহেতু টু স্মোক ইনফিনিটিভ তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ইজ অথবা ওয়াজ, তোমরা যেটা ভালো এটা দিতে পারো। আশা করি এটা ক্লিয়ার, 1 নাম্বার ক্লিয়ার। 2 নাম্বার আমরা লিখবো হচ্ছে, 2 নাম্বার হচ্ছে লিখবো যে সকল আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এরা যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হবে রে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্ব হবে। অর্থাৎ আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এরা সবাই যদি সাবজেক্ট হয় ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। আমরা কি বলি যে অনেস্টি, এখানে আছে বি দ্য বেস্ট পলিসি, তোমরা কি কোনোদিন বলো যে অনেস্টি আর দ্য বেস্ট পলিসি, অনেস্টি আর দ্য বেস্ট পলিসি কোনোদিন বলো? কেন বলো না? কারণ এই যে অনেস্টিটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই কারণে এখানে অ্যান্সার কি হবে রে ইজ হবে। এই জিনিসগুলোই তোমরা এগুলো পড়ে আসছো, জাস্ট আমি তোমাকে আর একটু রিকল করাই দিচ্ছি। তাহলে এই দুটো জিনিস লিখে ফেলো, তাড়াতাড়ি লিখবা, তাড়াতাড়ি লিখবা, আমি ফার্স্ট যাবো, না হলে পরে তোমরা এটাকে টাইনে টাইনা লিখে ফেলবো আরো। 3 দেখো খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা এখন শিখবো, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। সেটা দেখো যে এটা কুলুকুলু শিখে ফেলি আমরা নাকি, দেখো কুলুকুলু লিখো, এটা ধরো কুলুকুলু 1, ধরো এখানে একটা সাবজেক্ট আছে, কি আছে সাবজেক্ট আছে মানে একটা নাউন আছে আর কি, আর এখানে কিছু ওয়ার্ড আছে যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, along with, শুধু with, and not, ঠিক আছে, কোনো কোনো সময় বাটও হইতে পারি। এই জিনিসগুলো যদি থাকে, অর্থাৎ এখানে যদি আরেকটা সাবজেক্ট থাকে, তখন আমরা কি করব, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। এখানে যে ভার্বটা হবে এটা কোন সাবজেক্ট অনুযায়ী হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। মনে রাখবা যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, উইথ এরা যদি কোনো বাক্যে থাকে তাহলে এই সাবজেক্টের কোনো ভ্যালু নাই, এটা তোমরা অল্প করে কেটে দিবা, ঠিক আছে, এভাবে লিখে অল্প করে কেটে দিবা। তাহলে দুইটা সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, উইথ, অ্যান্ড নট, বাট নট এগুলো দ্বারা যুক্ত থাকে, তাহলে আমরা কোনটা দ্বারা ভার্ব বসাবো, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। যেমন আমি তোমাকে বললাম যে সখিনা along with রায়হান, ড্যাশ তোমাকে দিলাম এখানে যে প্লে ক্রিকেট, লুডো, ধরো লুডো ক্রিকেট, এই যে দেখো। তাহলে কি হবে তোমরা একটু বলে দাও তো, তাহলে কি হবে বিষয়টা তোমরা একটু বলে দাও, তোমরা সকলেই পারো বিষয়টা কি হবে একটু জাস্ট বলে দিবা। তাহলে আমাদের কুলুকুলু 1 গেল গা, এরপর আমরা কুলুকুলু 2-তে যাব, এরপর আমরা কুলুকুলু 2-তে যাব, এখানে আমরা লিখে ফেলবো কুলুকুলু 2,
কুলুকুলু 2-তে আমরা কি লিখব যে এখানে আরেকটা সাবজেক্ট দিব আমরা, এখানে অন্য কিছু ওয়ার্ড দিব। সেই ওয়ার্ডগুলো কি রে? সেই ওয়ার্ডগুলো হচ্ছে আচ্ছা এভাবে লিখবো না, লিখবো যে আইদার অর, either ting ting or, neither nor, not only but also, not only but also এরা যদি থাকে, মানে এখানে একটা সাবজেক্ট আছে, ধরো এখানেও একটা সাবজেক্ট আছে, আইদার এখানে একটা সাবজেক্ট আছে, এখানেও একটা সাবজেক্ট আছে, মানে দুইটা সাবজেক্ট থাকলে দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট আমরা রিয়েল সাবজেক্ট ধরবো। সাবজেক্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, একটা হচ্ছে আনরিয়েল সাবজেক্ট। সো এখানে আমরা প্রথম সাবজেক্টটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, আর এদের ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় সাবজেক্টটা রিয়েল সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তার মানে প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যেহেতু সকিনা সিঙ্গুলার ছিল, ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে অ্যান্সার কি হবে? প্লেজ। তোমরা অনেকে দিয়েছো, হ্যাঁ এই তো অ্যান্সার হবে প্লেজ। আর এখানে যেহেতু এখানে আমরা এক্সাম্পল দিব, ধর আমরা এখানে একটা এক্সাম্পল দিলাম যে আমি তোমাকে আবার বললাম যে পড়ি, নাইদার পড়ি nor her friends, সেমটা দিলাম আমরা প্লে ক্রিকেট, প্লে ক্রিকেট। এখন দেখো এখানে পরির কোনো ভ্যালু নাই, কারণ কি? কারণ হচ্ছে আইদার নাইদার আছে, আইদার নাইদার থাকলে পরির কোনো ভ্যালু নাই। সো এটাকে আমরা সাবজেক্ট ধরবো না, ধরবো হার ফ্রেন্ডস, হার ফ্রেন্ডস। যেহেতু হার ফ্রেন্ডস প্লুরাল, তাহলে অ্যান্সার কি হবে রে? প্লে, প্লুরাল। আশা করি এই জিনিস তোমরা ছোটবার অনেকবার পড়ছো, সো এই জিনিস তোমরা আসলে জানো, এই জিনিস তোমরা একটু জানো। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো, এই জিনিস তোমরা এখন না অনেক আগে থেকে তোমরা এই জিনিস জানো। হ্যাঁ এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, বুঝছো? এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, মনে রাখো। তাহলে আমাদের 2 নাম্বার কুলুকুলু শেষ। এখন আমরা কুলুকুলুতে যাব না। এরপরে আমাদের এটা কত নাম্বার ছিল রে? এটা আমাদের ছিল হচ্ছে 3, 4, এটা 4 গেছিল, আমরা এখন 5-এ যাবো। ধরো 5। তোমরা এটা আগেও পড়ছো, TMDW, BMW আছে না, না বলে তুমি DMW বলবো আর কি। DMW না বলে W তো মানে কি ওয়েট, ডিতে কি ডিস্টেন্স, এমতে কি মানি, টিতে কি টাইম। তাহলে আমরা কি পাইলাম? আচ্ছা এটা প্রথমে এটা লিখবা এরকম আর কি, যে DMW যদি সাবজেক্টের আকারে থাকে তাহলে ভার্ব কি হবে? সবসময় সিঙ্গুলার। ভার্ব কি হবে রে? সিঙ্গুলার হবে। তার মানে DMW বা TMDW, আমার এটা ভালো লাগে, TMDW যদি সাবজেক্ট আকারে থাকে তাহলে ভার্ব কি হবে রে? ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে টিতে হচ্ছে টাইম, এটা হচ্ছে ওজন, টাকা পয়সা, দূরত্ব, সময়, এগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, এগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন আমি তোকে বললাম যে 50 মাইলস, পরীক্ষা অনেক সময় এটা আসে, 50 মাইলস, এখানে তোমাকে দিচ্ছে বি, গুড, গুড ডিস্টেন্স। ঠিক আছে, বা তোমাকে বলতেছে $100, $100 ইজ
নাকি আর আর গিফটেড ফ্রম পরিমণি। দেখো তো বিষয়গুলা, তার মানে তুমি এখানে ডলার্স মাইলস এগুলো দেখেই তুমি যদি চিন্তা করো যে এই প্লুরাল হয়ে গেছে তাহলে তোমার জয় বাংলা। এই কারণে এটা তুমি কুলুকুলুর মধ্যেও রাখতে পারো, এটা তুমি কুলুকুলুর মধ্যেও রাখতে পারো, কারণ এখানে কেরাবেরা আছে। এটা তুমি কুলুকুলুর মধ্যেও রাখতে পারো। এই সবগুলো অ্যান্সার হবে ইজ। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা আমি তোমাকে বুঝাইতে পারলাম। এটা কুলুকুলুর মধ্যে তুমি রাখতে পারো। এরপর লেখো, আমরা যদি 6 নাম্বার একটু লিখি, আমরা লিখবো ধরো ফ্র্যাকশন। এইটা নিয়ে আমাদের অনেকের ঝামেলা আছে। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ, শতকরা। শতকরা বা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটু কেরাবেরা লাগাই, আমরা একটু ভয় পাই। হ্যাঁ, কিন্তু এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মনে রাখবা, শতকরা ফ্র্যাকশনের ক্ষেত্রে সবসময় একটা এক্সাম্পল আগে দেই, একটা এক্সাম্পল দিই, তারপর তোমার আমি বলতেছি। আমি তোমাকে বললাম 40% মিল্ক, 40% মিল্ক। এখানে তোমাকে দিল যে ইজ অথবা আর ইন দ্য বোটল, ধরো কিছু একটা আর কি, এরকম কিছু একটা হইতে পারে। ঠিক আছে, একটু জাস্ট মনে রাখো বিষয়টা, তোমাকে আমি বলতেছি। ঠিক আছে, আবার আমি বলি 2/3 অফ দিয়ে দিই একটা 2/3 অফ দ্য বয়েজ আর ইজ প্রেজেন্ট। দেখো, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তোমাকে এখন আমি শেখাবো, এতক্ষণ জাস্ট এক্সাম্পল লিখলাম, আমি দেখাইতেছি বিষয়টাকে। দেখো, ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের যে ভয়টা, যে অনেক কেরাবেরা কিছু শব্দ থাকে সাবজেক্ট হিসাবে, ধরো অনেকগুলো ওয়ার্ড থাকে, এই কারণে আমরা বিপদে পড়ে যাই যে কোনটা সাবজেক্ট। মনে রাখবা, যদি ভগ্নাংশ তারপরে তোমার কি থাকে, শতকরা এগুলো থাকে, তাহলে তুমি যে মানে 50% অফ মিল্ক হবে। হ্যাঁ, অফ মিল্ক, ওকে, 60% অফ মিল্ক। এই যে তুমি যেটা করবা, অফের আগে যে অংশটা থাকে এটা বাদ দিয়ে দিবা। অফের আগে যে অংশ থাকে এটার কোনো ভ্যালু নাই। মনে রাখবে, আবারও বলতে সর্বশেষ, যে ফ্র্যাকশন ভগ্নাংশ শতকরা যদি থাকে, তাহলে তুমি কি করবা, যে অফ থাকবে এখানে একটা, যে অফের আগের অংশটা তুমি কাইটা দিবা, এটার কোনো ভ্যালু নাই। অফের পরে যে ওয়ার্ডটা আছে ওইটাই হচ্ছে রিয়েল সাবজেক্ট। আমি তোমাকে বুঝাইতে পারছি কিনা একটু কমেন্টে বলবা। যদি ফ্র্যাকশন থাকে, ভগ্নাংশ পার্সেন্টেজ থাকে, তাহলে তুমি অফ পর্যন্ত মনে মনে কাইটা দিবা পেন্সিল দিয়া, মনের পেন্সিল দিয়ে কাইটা দিবা। ঠিক আছে, এরপরে যে শব্দটা দেখবা, ওই শব্দটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, ওই শব্দটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে এখানে একটু দেখো তো সোনারা, এখানে যদি আমরা একটু খেয়াল করি বিষয়টা, তাহলে আমরা দেখতে পাইলাম যে এখানে মিল্ক হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন। যেহেতু মিল্ক নন কাউন্টেবল নাউন, সো ইজ অ্যান্সার। আর এখানে বয়েজ যেহেতু প্লুরাল, সো আর অ্যান্সার। দেখো, বুঝছো কিনা বলো এখন? ফ্র্যাকশন নিয়ে কিলাকিলির সমাধান করে দিলাম, ফ্র্যাকশন নিয়ে কিলাকিলির সমাধান করে দিলাম, ফ্র্যাকশন নিয়ে কিলাকিলির জয় বাংলা করে দিলাম। বলো, ক্লিয়ার কিনা বলো? একজনে বলে দাও, তাই আমরা অন্য জায়গাতে চলে যাব। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একটু আলহামদুলিল্লাহ বলতে পারো, আর যারা অন্য ধর্মের তারা থ্যাঙ্কস গড বলতে পারো, কারণ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আমি ভেরি ভেরি হ্যাপি। ওকে, যারা আমাদের ধর্মের তোমরা একটু আলহামদুলিল্লাহ বলো, আর যারা অন্য ধর্মের আছে তোমরা একটু থ্যাঙ্কস গড বলে দাও। তাহলেই আমরা একটু শুকরিয়া আদায় করে নিলাম যে আমরা পারলাম বিষয়টা। এরপর আমাদের দেখি 7 বা 8 নম্বরের সিরিয়ালে যেটা আসবে ওটা নিয়ে আমরা একটু কথা বলবো। বিশাল গুরুত্বপূর্ণ কুলুকুলু, বুঝছো? আচ্ছা দেখো, আমাদের দেশের নামগুলো আছে না, দেশের নাম, বিখ্যাত বই, দালান কোঠা, এগুলো আছে না? এগুলো কি আছেন বিখ্যাত, কি বলা হয় এটাকে? এই তো সবাই কথা শুনে, এই পোলাপান ভালো মানুষ, মানে তো কথা শুনো, দেখা যাচ্ছে সবগুলা কথা শুনো। আচ্ছা, দেশের নাম, বই, এইগুলো থাকে না, এগুলো যদি প্লুরাল হয়, দেখতে যদি প্লুরাল হয়, এটা তোমরা জানো, লেখার দরকার নেই, এটা তোমরা জানো। ধরো দেশের নাম বইটি, আমি তোকে যদি এক্সাম্পল দিয়ে বুঝাই,
ধরো আমি তোকে বললাম যে ম্যাথমেটিক্স নাকি, গালিভার্স ট্রাভেলস, বিখ্যাত জিনিস আমরা লিখি গালিভার্স ট্রাভেলস, লিলিপুট, ওই যে ট্রাভেলস, এখন এনে ইজ বসাবা নাকি আর বসাবা? মাই ফেভারিট, মাই ফেভারিট। এখন তোমার যদি মনে হয় যে ভাই এস আছে আমি আর বসাবো, তাহলে জয় বাংলা, অ্যান্সার হবে কি ইজ। তারপর তোমরা যদি বলি এখানে যে নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস আর নাকি ইজ আ নাইস কান্ট্রি, তাহলে এখানে এস দেখলে তুমি যদি কেরা বেড়া মনে করো আর, তাহলে হবে না, অ্যান্সার হবে কি ইজ। তবে এখন যেটা লিখবা, এখন লিখো তবে, তবে এখন লিখবা এটা আমাদের নোট লিখবা, নোট, এটা তোমাদের একটু জানার দরকার, এটা অনেক পরীক্ষাতে আসছেও দেখছি। নোট লিখবা যদি দেশের নাম দিয়ে, যদি এটা নোট লিখো, দেশের নাম দিয়ে যদি টিমকে বোঝায়, টিমকে বোঝায়, তাহলে আবার ভার্ব প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল। এটা এটা বাংলাদেশের অনেক বইতে নাই, অনেক বইতে নাই, অনেক কষ্টের ফলে এটা কানেক্ট করে নিয়ে আসছি, কালেক্ট করে। সো এটা মনে রাখবো, দেশের নাম দ্বারা আবার যদি টিমকে বোঝায়, যেমন বাংলাদেশ ইজ মাই ফেভারিট কান্ট্রি, কিন্তু বাংলাদেশ আর ওন দ্য ম্যাচ, যখন দেখবা যে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কথা বলছে, বাংলাদেশের ফুটবল টিম নিয়ে কথা বলছে, তখন কিন্তু বাংলাদেশ দ্বারা আর একটা দেশকে বুঝাইলো না, তখন দেশের টিমের, আর টিম কি একজনে হয় না, টিম তো অনেকজনে হয়, এই কারণে ভার্বটা প্লুরাল হয়ে যায়। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে শিখিয়ে দিলাম। এই জিনিসের দাম মোটামুটি 50,000 টাকা। কত রে? অনলি 50K টাকা বিডিটি। এটা আমাকে একটু সেন্ড করে দিও তোমরা, হ্যাঁ, নাম্বার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। শুধু এই জিনিসটার দাম হচ্ছে 50,000 টাকা। ওকে, নোট করার সময় এভাবে লিখে দিবা যে রায়হান ভাই বলছে এটার দাম 50,000 টাকা। তুমি যখন শেখাবা তুমি তখন দাম বাড়াবা, মুদ্রাস্ফীতি হবে। তো তোমরা যদি কেউ ইংরেজি পড়াও তখন এটার দাম, যেমন আমি স্যারে যখন আমাকে পড়াইছিল, এটা স্যার আমাকে 35,000 টাকা দিয়ে দিছিল, আমি এখন 15,000 টাকা বাড়াই মোটামুটি 50-এ নিয়েছি, তোমরা এটাকে 1 লাখে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে এখন আমি যদি বলি আর্জেন্টিনা হ্যাভ নাকি হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ, দেখো তাহলে আর্জেন্টিনা হ্যাভ ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপের কথা বলছে, ওয়ার্ল্ড কাপ দ্বারা তো কোনো একটা দেশের সৌন্দর্যের কথা বলে না, ওয়ার্ল্ড কাপ দ্বারা টিমকে মিন করছে। সো যেহেতু টিমকে মিন করছে, ভার্ব যাবে প্লুরাল। তাহলে কোনটা অ্যান্সার হবে তোমরা আমার থেকে ভালো জানো, একটু বলে দাও দেখি কোনটা অ্যান্সার যাবে, তোমরা একটু বলে দাও। যেগুলো অতীব প্রয়োজনীয় এইগুলা আমি দিচ্ছি। ইয়েস, এমনি এমনি সেন্ড করলে হবে না, একদম টাকা দিব সেন্ড করবা, এই নাম্বার দিব সেন্ড করবা, এইভাবে বুঝুন করলে হবে না। এই তো তোমরা পারো, সব পোলাপান জ্ঞানী, এই জ্ঞানীদের সাথে থাকতে থাকতে আমি জ্ঞানী হয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো আমরা একটু খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়ে, পরীক্ষা বহুবার আসছে, পিচ্ছি জিনিস বহুবার আসছে, মনে রাখো। দি প্লাস অ্যাডজেক্টিভ, যদি দি প্লাস অ্যাডজেক্টিভ হয় তখন ভার্বটা প্লুরাল হয়। সাবজেক্ট হিসেবে যদি দি প্লাস অ্যাডজেক্টিভ হয় তখন আসলে এদের দ্বারা কি বোঝায়, এদের দ্বারা তখন জাতি বোঝায়, এটাতে তোমাদের আগে কথা বলছিলাম, তখন ভার্বগুলো প্লুরাল হয়। যেমন আমরা বলতে পারি দ্য ইংলিশ হ্যাভ LEAR have won the world। আমরা বলতে পারি the poor are so normal people। অনেক কিছু লিখে যায়, তোমার যা মন চায় তুমি লিখো না, আমার জাস্ট তোমাকে আমি দেখানো যে ভার্বটা প্লুরাল হচ্ছে কিনা। তার মানে দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ হইলে ভার্বটা হবে প্লুরাল। এটা একটু মনে রাখবে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তখন জাতি বোঝায়, তখন জাতি বোঝায়, যেহেতু তখন জাতি বোঝায় তখন ভার্বটা আমাদেরকে প্লুরাল ইউজ করতে হবে। এরপর 9 নম্বর আমরা লিখবো কি, এটাও ইম্পর্টেন্ট, তোমরা পরে আসছো, হেয়ার দেয়ার দিয়ে যদি বাক্য শুরু হয়,
যদি বাক্যের শুরুতে থাকে একমাত্র উল্টা এটা, তাহলে আমরা কি করি, হেয়ার দেয়ার যদি বাক্যের শুরুতে থাকে তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এটা লিখে রাখো, হেয়ার দেয়ার। আমি তোকে বললাম যে হেয়ার আর আমি তোমাকে আবার বললাম দেয়ার দেয়ার ইজ এ বয়। এই দেখো, এখন এখন অ্যান্সার করো। এই দেখো এই জিনিসটা, হেয়ার দেয়ার যদি বাক্যে শুরুতে থাকে তখন আসলে হেয়ার দেয়ার তো সাবজেক্ট না, তাহলে আমরা কি করব, হেয়ার দেয়ার তো সাবজেক্ট না, হেয়ার দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। যেহেতু অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব অনুযায়ী তো আর ভার্ব হবে না, ভার্ব হবে সাবজেক্ট অনুযায়ী। তখন আমাদের মনে রাখা লাগবে যে লাস্টের যে অংশটা থাকে ওইটা হয়ে যায় সাবজেক্ট, তখন এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। এই সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এই সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। একটু অ্যান্সার করো। এই তো আর ইজ, আর ইজ। একটু বলো, তোমরা তো খুব বেশি মানুষ নাই যারা আসছো, একটু বলো যে এই যে যে জিনিসগুলো আজকে পড়াইলাম এই জিনিসগুলো একটু ইজি মনে হয়েছে কিনা আগের থেকে, যে খুব ইজি মনে হবে জিনিসটা এরকম না। তারপরে আমি অনেক আনুষঙ্গিক কথা বলি, তো তোমাদেরকে জিনিসটা আসলে মাথায় ক্যাচ করার মতোই বিষয়টা। একটু বলো তো, একটু বলো তো যে আসলে আগের থেকে একটু ইজি হয়েছে কিনা, আগের থেকে একটু ভালো করে শিখতে পারছো কিনা, এটা একটু অবশ্যই ভাইকে বলবা। হ্যাঁ, একটু বলবা, বললে একটু ভালো লাগে। মাঝে মধ্যে যদি একটু প্রশংসা করো তাহলে খারাপ কি রে ভাই, ভালো তো লাগে। ওকে, এরপরে লিখো, আমরা এখন লিখবো অ্যান্ড নিয়ে কিলাকিলি। টাইটেল দিব কি, অ্যান্ড নিয়ে কিলা কিলি। হ্যাঁ ভাই, ইজি, জাস্ট পরীক্ষা অ্যাপ্লিকেশন করো তাহলে হবে। অ্যান্ড নিয়ে কিলাকিলির সমাধান। অ্যান্ড নিয়ে আমাদের বিশাল কিলাকিলি আছে ভাই, যেমন লিখে এমনি একটু লেখার চেষ্টা করবা। অ্যান্ড নিয়ে আমাদের বিশাল কিলাকিলি আছে। অ্যান্ড নিয়ে কিলাকিলির আজকে চূড়ান্ত সমাধান আমরা করবো। কি লিখছো, অনেকটা ইজি হবে। হ্যাঁ, অনেকটা ইজি হবে ইনশাল্লাহ। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা দেখো একটা জিনিস বের করব। এটা টাইটেল দিবা অ্যান্ড নিয়ে কিলাকিলি, অনেকগুলো ঝামেলা আছে। আমরা প্রথম কথা হচ্ছে লিখবা সাধারণত কি হয় যে এন্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে, সাবজেক্ট বা নাউন যেটাই বলো, ভার্ব প্লুরাল হয়। সাধারণত কিন্তু বললাম এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে ভার্ব কি হয় রে, প্লুরাল হয়। এটা হচ্ছে সাধারণত আমাদের প্রথম কথা, এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে ভার্ব সাধারণত প্লুরাল হয়। যেমন আমরা এক্সাম্পল দিব কি, যে ধরো এটা আমরা এখানে দিলাম, অ্যান্সার কি হইতে পারে বলো তো একটু, অ্যান্সার কি হইতে পারে এটা একটু বইলো। কিন্তু একই সত্তা বুঝালে, ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু একই সত্তা বোঝালে ভার্ব সিঙ্গুলার হবে। এই জিনিসটা কি, মানে দুইটা মিলে আমার কাছে একটা মনে হয়েছে, দুইটা মিলে কি মনে হয়েছে, একটা মনে হয়েছে। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার। এখন এখানে সকিনা একটু ভালো করে খেয়াল করো তো শোনারা। দেখো এখানে সকিনার
সানজিদ, এদেরকে আলাদা করার কোনো সুযোগ, এরা কি একসাথে করার কোনো সুযোগ আছে? দুইটা তুমি যে ফাটার মধ্যে ফিশ একসাথে দাও তাহলে তো একসাথে হবে না, তার মানে এরা আলাদা মানুষ। যেহেতু আলাদা মানুষ, সাবজেক্ট প্লুরাল, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। এটা তোমরা এই দেখ সব অ্যান্সার করছে প্লেস। প্লেস কেন সাবজেক্ট কখন প্লুরাল হয় আর ভার্ব কখন প্লুরাল হয় কেমনি শিখাইলাম, আমি মাত্র শিখে আসছি, এখানে ভুল করেছে। পরীক্ষা হলে তোমরা কি করবা বলো? এটা তো সিঙ্গুলার, এটা তো প্লুরাল, তাহলে সাবজেক্ট যেহেতু দুইজন, আমরা কি লিখলাম? প্লুরাল লিখলাম, তাহলে প্লুরাল তো এটা এস থাকলে তো সিঙ্গুলার হয়ে যাবে। দেখো যারা লিখছিলা ভুল, এখন মনে পড়ছে কিনা জিনিসটা বলো একটু। তাহলে যদি একাধিক সত্তা বোঝায় তাহলে আবার ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। যেমন আমরা যদি বলি স্লো অ্যান্ড স্টিডি, স্লো অ্যান্ড স্টিডি, রাইস অ্যান্ড ফল, রাইস অ্যান্ড কারি আছে, এটা সুন্দর, রাইস অ্যান্ড কারি। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, এরকম আরো আছে না? ট্রুথ অ্যান্ড অনেস্টি, ট্রুথ অ্যান্ড অনেস্টি, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ক্রাউন অ্যান্ড গ্লোরি, ক্রাউন অ্যান্ড গ্লোরি। এই জিনিসগুলা এরা একক সত্তা বোঝায় দিকে সিঙ্গুলার ভার্ব হয়, সিঙ্গুলার ভার্ব হবে। তোমরা বুঝছিলে কিনা এই জিনিসটা বলো? হ্যাঁ, ওকে, বুঝতে পারলে হয়েছে বাবা। যে এই কারণে তোমাকে প্রথমে শিখাইলাম যে ভার্বগুলো হচ্ছে মূলত প্লুরাল, আর তার সাথে এস বাই এস হলে সে সিঙ্গুলার হয়। নাউন ঠিক উল্টা, ভার্বের নাউন ঠিক উল্টা, এটা একটু মনে রাখলেই তোমার হবে। দেখো সাধারণত সকিনার জরিনা আর, কিন্তু যদি একই সত্তা বোঝায় স্লো অ্যান্ড স্টিডি, রাইস অ্যান্ড কারি, ব্রেড অ্যান্ড বাটার, তারপর হচ্ছে ট্রুথ অ্যান্ড অনেস্টি, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ক্রাউন অ্যান্ড গ্লোরি, এগুলো তারা আসলে দুইটা এন্ড থাকলেও বোঝাচ্ছে আসলে একজনকেই। হ্যাঁ, দুইটাকেই, এদেরকে তুমি আলাদা করতে পারবা না, এই কারণে এইসব ক্ষেত্রে আমরা ভার্বকে সিঙ্গুলার নিব। আমরা তখন দুইটাকে মিলে কি মনে করবো? একক সত্তা, মানে দুইটা মিলে এক হয়ে যাবে। আর যদি এক হয়ে যায় তাহলে আমরা জানি ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। সো এইটা তোমার এরপরে লিখবা। এটা লেখার পরে এটা লিখবা, একটা নোট লিখবা, কিন্তু দিবা বড় করে একটা নোট লিখবা, এটার নিচে একটা নোট লিখবা। এখন আমি একটু চেঞ্জ করি, এখন লিখবা নোট। টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে ব্যতিক্রম আছে একটা, হ্যাঁ, কুলুকুলু লিখতে পারো, কুলুকুলু। টাইম অ্যান্ড টাইড এর ক্ষেত্রে, টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে কি হবে? ভার্ব সিঙ্গুলারও সঠিক, প্লুরালও সঠিক। সিঙ্গুলারও সঠিক, প্লুরালও সঠিক, দুইটাই সঠিক। কিন্তু আমরা নিব কোনটা? আমরা নিব হচ্ছে প্লুরালটা। আর দুইটাই সঠিক, আমরা নিব কোনটা? আমরা নিব প্লুরালটা। কেন নিব এটা পরে বলতেছি। আমরা যদি অ্যান্সার থাকে আমরা নিব কোনটা? দুইটা অ্যান্সার থাকে, দুইটা নিব, কিন্তু বেস্ট অ্যান্সার নিব আমরা প্লুরালটা। তাহলে আমরা এক্সাম্পল কি লিখতে পারি? টাইম অ্যান্ড টাইড ওয়েট নাকি ওয়েটস ফর নো ওয়ান বা নান, যাই বলো, এখানে দুইটাই কারেক্ট। তবে যেহেতু প্রোভার্ব, এই কারণে আমরা বেস্ট অ্যান্সার নিব ওয়েটকে। কারণ কি? রেফারেন্স দিবা, এটা একটা প্রোভার্ব। যেহেতু প্রবাদ বাক্য, এই কারণে আসলে অ্যান্সার হওয়া উচিত ছিল ওয়েটস, কিন্তু যেহেতু প্রবাদ বাক্য, এই কারণে আমরা অ্যান্সার নিব ওয়েট। তবে দুইটাই কারেক্ট। যদি অ্যান্সার যদি এটাও থাকে তাহলে আমরা দুইটাই নিব, বহুত অ্যান্সার করবো। আর যদি যে কোনো একটা থাকে তাহলে যে কোনো একটা অ্যান্সার করবো। আশা করি এই জিনিস ক্লিয়ার করে বুঝাইতে পারছি। একটু জানাও ঠিকঠাক আছে কিনা সব কিছু। তাহলে এন্ড নিয়ে আমাদের যে কিলাকিলি ছিল, এই দুইটার সমাধান হয়েছে কিনা? এন্ড নিয়ে তিনটে কিলাকিলি শিখলাম। সাধারণত এন্ড দ্বারা কলম আর ঘড়ি, রায়হান ভাই আর পরিমণি, সবসময় এরা প্লুরাল হবে। কিন্তু এন্ড দ্বারা যদি একক সত্তা বোঝায়, মানে দুইটা মিলে একরকম হয়ে যায়, এরকম বোঝায়, তাহলে আবার কি হবে? ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। কি এবং ব্যতিক্রম ছিল কোনটা?
সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে। টাইম অ্যান্ড টাইডের ক্ষেত্রে আমাদের কি হবে, দুটোই কারেক্ট। যদি অপশনে দুটো থাকে তাহলে আমরা বোথ অ্যান্সার নিব, অপশনে যেটা থাকবে ওইটাই দেখাবো। আর যদি ধরেন যে বোথ অ্যান্সার না থাকে তাহলে আমরা বেস্ট অ্যান্সার হিসেবে কোনটা ওয়েট, কারণ কি এটা একটা প্রভার্ব, আর প্রভার্বে আমরা চেঞ্জ করতে পারি না, প্রভার্ব গ্রামার দিয়ে হয় না। সো আশা করি এই জিনিসটা ক্লিয়ার, এটা একদম পারফেক্টলি বোঝানোর চেষ্টা করছি আমি, তোমরা বুঝছো আশা করি। না হলে মুড়ি খাও, আমারে কিছু মুড়ি পাঠিয়ে দিও। ওকে, এন্ড দ্বারা কিলাকিলি শেষ হয় না কিন্তু আমাদের আর একটা সর্বশেষ কিলাকিলি আছে, তাইলে আমাদের মোটামুটি শেষ। তাহলে আরেকগুলো লিখবো আমরা কিলাকিলি। আমি বললাম আমি যেমন লিখতেছি এমনি কিন্তু লেখা লাগবে, এটি হচ্ছে আমার বিশেষত। তুমি যে রায়হান ভাইয়ের কাছে পড়ছো কেমনে বুঝবা, তুমি বুঝবা সখিনা দিয়া, তুমি বুঝবা পরিমণি দিয়া, তুমি বুঝবা কুলুকুলু দিয়া, তুমি বুঝবা কেরাবেড়া দিয়া, তুমি বুঝবা কিলাকিলি দিয়া, এটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য। সো আমি যে পড়াইছি এটা বুঝবা কেমনি, এইগুলো না লিখলে। সো তোমাকে এগুলো লিখতে হবে শোনা। তাহলে দেখো সর্বশেষ এখন পদবী, ধরো লিখে দিই ছোট করে, দি প্লাস পদবী, ঠিক আছে। আবার দি প্লাস পদবী, তোমরা জানো এটা জিনিসটা কিরকম, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। যদি থাকে অর্থাৎ দুইটা দি থাকলে, অর্থাৎ আচ্ছা এখানে একটা এন্ড তো আছে না, আমরা এন্ডও দিই। এরকম যদি থাকে মানে এটাও এন্ডের কিলাকিলি, তাহলে ভার প্লোরাল। আর যদি থাকে তোমাদের এরকম যে একটা দি থাকে, দুইটা দি থাকলে ভার প্লোরাল, একটা দি থাকলে প্লাস, ধরো তোমাকে দিলাম আমি এন্ড প্লাস পদবী, ভার্ব হবে সিঙ্গুলার। ব্যাখ্যা কি রে, ব্যাখ্যা হচ্ছে যদি তোমার দুইটা বি থাকে, যদি তোমার দুইটা দি থাকে, আমরা চোরাই বুদ্ধি শিখাই দিলাম, যদি দি থাকে দুইটা, তাহলে মনে করো মানুষ দুইজন, কয়জন, দুইজন, আর দুইজন হলে সবসময় প্লোরাল হয়। আর দি যদি থাকে একটা, তাহলে মনে করো মানুষ হচ্ছে একজন, আর একজন হলে সিঙ্গুলার হয়। এক্সাম্পল যদি আমি বলি যে দ্য টিচার অ্যান্ড হেডমাস্টার, তোমরা জানো এই এক্সাম্পল অলরেডি। রিড নাকি রিডস বুক, আরেকটা আমরা আবার বললাম the UNO and the president read নাকি reads book। আমি একটু বসলাম, তোমরা একটু অ্যান্সার করো এটা। হ্যাঁ, এখন এটা একটু অ্যান্সার করো দেখি। তাইলে মোটামুটি আমাদের এন্ডের কিলাকিলি এখানেই জয় বাংলা, এন্ডের কিলাকিলি এখানেই জয় বাংলা। রিডস রিড, রিডস রিড। ওকে, যেহেতু একটা দি, একটা দি, একটা দি মানে মানুষ কয়জন, একজন, তাহলে আমরা নেব সিঙ্গুলার। আর দুইটা দি মানুষ দুইজন নেব প্লুরাল। এই তো, তোমরা তো পারো, সব তোমরা পারো, এটা নিয়ে হুদাই চিন্তা ভাবনা করার দরকার আছে কোনো? ওকে, এখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি আসে, বুঝছো, আচ্ছা আর দুটো জিনিস পড়াই দিই। আ নাম্বার অফ দি নাম্বার, এটা তোমরা পারো। ধরো আ নাম্বার অফ, একটা হচ্ছে দি নাম্বার অফ। আ নাম্বার অফ মানে একজনকে বোঝায়, অনেকজনকে বোঝায়, এই কারণে ভার প্লুরাল।
আর দি নাম্বার অফ মানে একজনকে বোঝায়, এই কারণে সিঙ্গুলার। এটা একটু মনে রাখো, পিচ্ছি পিচ্ছি জিনিস কিন্তু এগুলো আসে, ঠিক আছে, পিচ্ছি পিচ্ছি জিনিস, বাট এগুলো পরীক্ষায় আসে অনেক জায়গাতেই, অনেক সময় এগুলো প্রশ্নে আসছে, একটু জাস্ট মনে রাখো বিষয়গুলো, তাইলেই হবে। আ নাম্বার অফ, দি নাম্বার অফ, এগুলোর এক্সাম্পল দেওয়া লাগবে বলতে আমার মনে হয় না, এক্সাম্পল দেবো না। তারপর হচ্ছে যদি তোমার কি থাকে, যদি তোমার আসলে আমাদের যে কি বলা এটাকে, আমাদের যে আরে আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে, কি বলে এটাকে, যে সংখ্যা, ধরো যে এটা কি বলে, আমাদের ম্যাথমেটিক্যাল যে সাইনগুলো আছে, এটা কি বলে এটাকে, যাই হোক আমাদের ম্যাথমেটিক্যাল যে 4টা সাইন আছে বড় বড়, আমি যদি তোমাকে বলি যে আরে যুগ বিয়োগ, এটা কি কয়, বাদ দাও, যুগ বিয়োগ, এডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, গুণ ভাগ। তাহলে ইংলিশে লিখলে আমি কি লিখবো, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এরা যদি সাবজেক্ট হিসেবে আসে, ভার্ব সবসময় কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। এটা অনেকবার আসছে পরীক্ষাতে, এরা সাবজেক্ট হিসেবে আসলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। তোমাকে আমি যদি বলি এরাও এন্ড দ্বারা যুক্ত আছে, এরাও কি দ্বারা যুক্ত থাকবে, এন্ড দ্বারা যুক্ত থাকবে, এটা এন্ডের কিলাকিলি মাঝে তুমি ঢুকাই দিতে পারো। তাহলে আমি তোমাকে যদি বলি যে ধরো 5, 2 and 2, পরীক্ষায় দেওয়া আছে বি 4, তোকে বললাম আমি যে 3 মাল্টিপ্লিকেটেড 3 ইজ নাকি আর 9। দেখো তো, বলো তো জিনিসটা কি, তোমরা বলো না যে 5 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 1, এই যে ইজ কেন বলো, কেন আর বলো না? সারা জীবন ম্যাথে কিন্তু ক্যালকুলেটর টিপস যে 5 + 5 ইজ 10, কেন 10 বলো, এই যে এই জায়গার কারণে, কারণ এরা দুইটা কি আসলে এন্ড দ্বারা যুক্ত হইলেও এদেরকে একজন সিম্পলি একটা সংখ্যা তুমি নিয়ে যাচ্ছ, যে ছিল ধরো এখানে কত, এটা গুণ ধরো এটা ছিল, তুমি নিয়ে যাচ্ছ কোনটাতে, দুইটা মিলে এক হইলো, কয়টা হইলো, একটা হইলো, তার মানে যেহেতু একটা হয়ে গেছে তার মানে এটা সিঙ্গুলার। এই কারণে আমরা এখানে কি বলবো, 2 and 2 is 4, 3 multiplicative 3 is 9, নট আর 9, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তো আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি জিনিসগুলো করি, কিন্তু কোত্থেকে কেমনে আসছে ওইটা আমরা আসলে জানার চেষ্টা করি না, বা আমাদেরকে ওইভাবে কেউ শিখায়ও নাই। তাহলে আশা করি এই জিনিস তোমাকে বোঝাইতে পারছি। এখন তুমি যদি আরেকটা যদি মনে করো, এরকম কি হবে যে 5 - 5, এখন কি হবে, 5 - 5, এইটাও কিন্তু ইজ 0। সো আমাদের যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে, এরা যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি ভার্ব সিঙ্গুলার হয়, সব সময় সিঙ্গুলার, কিয়ামত পর্যন্ত সিঙ্গুলার, কিয়ামত পর্যন্ত সিঙ্গুলার। এই জিনিসটাও তুমি খাতার মধ্যে একটু লিখে রাখবা। এর বাইরে আমরা আর মোটামুটি কথা বলতেছি না, আমরা মোটামুটি অনেকগুলো জিনিসই পড়ে ফেলছি, যেগুলো তোমাদের জন্য দরকারি, ওই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। আরও অনেক জিনিস আছে ভাই, রাইট ফ্রম ভার্বস তো বিশাল জিনিস, 10 ঘন্টার ক্লাসে শেষ হওয়ার মতো জিনিস না, কিন্তু সবগুলো তোমার পড়া লাগবে না। তবে আমি পড়াইনি এরকম আরও অনেক কিছু আছে যেগুলো তোমার পড়া লাগবে। কোথায় পাবা, ধরো কালকে আমাদের একটা ম্যারাথন ক্লাস আছে, তোমরা যারা হচ্ছে 7 কলেজে পরীক্ষা দিবে, মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, আমার 2 ঘন্টা একটা ক্লাস আছে, কালকের ক্লাসে অনেক জিনিস এখানে তুমি পাওয়া যাবা, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, আমরা যখন প্রশ্ন সলভ করবো, পরবর্তীতে সলভ ক্লাস তোমাদের দেওয়ার চেষ্টা করবো, বা প্রশ্ন সলভ করবা, তুমি নিজে যখন বাসায় বসে প্রশ্ন সলভ করবা, তখন কিন্তু তোমার সামনে অনেক জিনিস আসবে নতুন, যেটা রায়হান ভাই তোমাকে পড়ায় নাই মানে তুমি পড়বাই না, জিনিসটা এরকম না। আমি তোমাকে যেটা পড়াইছি যেটা তোমার লাগবেই, বাকিটা তুমি যখন প্র্যাকটিসে বসবা, তখন দেখবা অটোমেটিক্যালি নোট খাতার সাথে নিয়ে বসবা, দেখো একটা জিনিস চলে আসে যেটা তুমি আগে কখনো দেখো নাই, বা রায়হান ভাই বলে নাই, এটা সুন্দর করে তোমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট তোমার কাছেই মনে হবে, তোমার কাছে মনে হচ্ছে ওটা ইম্পর্টেন্ট, তুমি কি করো, একটু লিখে ফেলো, নোট খাতার সাইডে লিখে ফেলো, দ্যাটস ইট, হয়ে গেল। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তোমার কনফিউশন থাকলে আমাকে ছবি তুলে আমাকে পাঠাও, আমি দেখে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে মোটামুটি আলোচনা। হ্যাঁ, ওকে। তাহলে বলো তো দেখি কী অবস্থা। আমরা রাইট ফর্ম ভার্বস পড়লাম, আর ডিফারেন্ট ওয়েতে তোমাকে পড়ানোর চেষ্টা করলাম। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভাইটাল জিনিসগুলো পড়লাম ভাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের হিউজ জিনিস আছে। তারপরে মেনি, মেনি, এগুলো তোমরা একটু পড়বা, নাম্বার অফ, দি নাম্বার অফ, এগুলো তোমরা একটু পড়বা, অনেকগুলো বিষয় এখনো আছে, ঠিক আছে। তবে আমি একদম ইফেক্টিভ জিনিসগুলো পড়াইছি, যেগুলো থেকে প্রশ্ন সব থেকে বেশি হয়, ওর বাইরে থেকে যে হবে না সেটা তো আমি বলতে পারবো না।
সো তুমি যদি বলো যে আজকে ভাই সব পড়ান, সব পড়ানোর পক্ষে সম্ভব, সব পড়ানো পসিবল না, সব পড়ানো কোনোভাবেই পসিবল না। আমাদের যতটুকু দরকার, তুমি যদি এটা পড়ে যাও তোমার চলবে, কিন্তু তুমি রিস্ক কেন নিবা বাবা? তোমার হাতে সময় আছে এখন, আলহামদুলিল্লাহ অনেক দিন সময় আছে, তুমি রিস্ক কেন নিবা? ওকে, আশা করি বুঝাইতে পারলাম। এখন তোমরা যারা আসো একটু বলো, তোমরা যারা আসো একটু বলো যে পড়াশোনা করতেছো কিনা, নোট খাতা তুমি রিভাইজ দিচ্ছ কিনা, সবগুলো নট অনলি ইংরেজি, সবগুলো তুমি রিভাইজ দিচ্ছ কিনা, পড়াশোনা হচ্ছে কিনা, ঠিকঠাক আছে কিনা সব কিছু বলো তো একটু। আর আমাদের অলরেডি ক্লাস শেষ, আজকে ক্লাস শেষ, আর কথাবার্তা বলবো না। তো যাদের এখনও সমস্যা আছে, আমার ক্লাসে আজকে পুরোপুরি নোট করতে পারো না, ভিডিওটা আবার দেখবা, দেখে আবার নোট করবা। আর যে কোনো প্রয়োজনে ভাই সব সময় আছে। আজকের ক্লাস অনেক ভালো হবে, অনেক ভালো করে আমি দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্বস। এই জিনিস তুমি এর আগে জীবনে এভাবে পড়ো নাই। সো তুমি তোমার পরের প্রজন্ম, তোমার যদি ছোট ভাই বোন থাকে, ওদেরকে দিয়ে এই খাতা দিয়ে চালাতে পারবা। আর সবাইকে একটু আমার কথা বলে দিবা, সবাই একটু পোস্টমর্টমের সাথে কানেক্টেড থাকবা, তোমরা মাঝে মধ্যে একটু হাইলাইট করো, তাহলে আমি মানুষের কাছে পৌঁছি, মানুষকে ভালো কিছু শিখাইতে পারি। ওরা আমার জন্য দোয়া করলে আমার জন্য ভালো, আমি তোমাদের জন্য দোয়া করব। ঠিক আছে ভাই? ওকে ওকে, আমার জন্য দোয়া করবা আশা করি। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারছো একটু আলহামদুলিল্লাহ বলে দাও। এটা ভয় নাই, মার্কস কম আসুক শোনা, পরীক্ষা দাও, ঠিক আছে? যারা বুঝতে পারছো একটু আলহামদুলিল্লাহ বলে দাও। আমরা যারা আমাদের ধর্মের, আর যারা তোমরা অন্য ধর্মের আছো, তোমরা একটু থ্যাঙ্কস গড বলে দাও, তাহলে আমরা বিদায় নিয়ে নিব। যে আমরা আসলে শুকরিয়া আদায় করি না, আমরা যে যে ধর্মেরই থাকি। প্রথম কথা হচ্ছে সৃষ্টিকর্তা বিশ্বাস করা লাগবে। সৃষ্টিকর্তা বিশ্বাস যারা করবে না, তাদের সাথে আমাদের কোনো কানেকশন নাই। সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা লাগবে। তোমার ধর্মের তুমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো, আমার ধর্মের আমি আমার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করবো। এই কারণে আমরা থ্যাঙ্কস গড বলে দিব আর আলহামদুলিল্লাহ বলে দিব, ঠিক আছে? তো এবং পড়াশোনা করো, দোয়া করো, ঠিক আছে? ভাইয়ের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম, ভালো থাকো।